নাম কি? আমার নাম টি কে গুছাই। অনিক দত্তকে রেখে রীতিমতো ফোনে হুমকি দিয়েছো। প্রত্যেকটা ছবিতে আমরা রাখতে হবে, নাহলে কিন্তু তোমার ছবি আমি বন্ধ করে দেবো। কোথাও কি তাহলে শিরদাঁড়া সোজা করে এখনো ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায়, কাজ পাওয়া যায়? কোনো রঙের কাছে মাথা নত কইরা সেইভাবে বাচ্চা থাকার কোনো মানে হয় না। অভিনয় করতে করতে চাকরি? হ্যাঁ, চাকরি পেয়ে গেছে। যার দরকার সে পাইলো না, আর যার দরকার নাই কি না, সে একটা মহান পরিবারের ছেলে, ছোটি পিসি সেই বাড়িতে যাতায়াত আছে। কাদের ঘনিষ্ঠ হলে বেশি কাজ পাওয়া যায় বা গ্রান্ট পাওয়া যায়? এখন তুমি যেই একটা ঝান্ডা হাতে ধরে নিলা, তারপর তোমার প্রতিভা থাকা না সত্ত্বেও তুমি সেই টেলি একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছ, স্বজন পোষণ তো 100%। বাংলা ভাষায় বিশেষ করে ইন্ডাস্ট্রিতে একটা কথা প্রচলন ছিল যে চলচ্চিত্রের ফ্রেমে থাকা মানে টিকে থাকা, এবং এই লড়াইটা বোধহয় প্রত্যেক শিল্পীর এই লড়াইটা, বিরতিহীন চেষ্টাটাই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা আর কাজের প্রতি ভালোবাসা। অভিনেতাদের জীবনে বড় একটা অভিশাপ যে আমার দাদা মারা গেছে এনআরএসে, আমার সেদিনকার শুটিং, আবার নাটকের শো, আমি 4 ঘন্টা সময় পাইছি। ওই যে ঢাকা রাখে না 4 ঘন্টা পর বডি দেবে, সেই 4 ঘন্টায় তখন আমাদের নাটকের অ্যামিউজমেন্ট এগ্রিকালচারে কাজ করতে হতো। আমি কিন্তু আমার কাজটা করছি কইরাইসা, আমরা বডি নিয়ে গেছি, তারপরে আবার বার্নিং ঘাট থেকে ফিরে এসে আমি আবার শুটিংয়ে গেছি। কাজে আমাদের জীবনটা মানে সহজে বোঝা খুব মুশকিল ব্যাপার। কিন্তু রাজনীতিতে তো সবাই সুযোগ পায় না, শুধুমাত্র নায়ক নায়িকা বা যারা শুধুমাত্র মানে আলোর পাদপ্রদীপের তলায় থাকে তারাই পায়। কাজে টাকার কাছে সব বিক্রি হয়ে যায়, সব বিক্রি হয়ে যায়। এদের শিরদাঁড়া সোজা না, সবাই তো আর আমার গডফাদার অনিক দত্ত না। বর্তমান রাজনীতিতে আমরা অনেক তাবড় তাবড় অভিনেতাকে দেখেছি রাজনীতিতে পা রাখতে, তো আপনার কখনো ইচ্ছা হয়নি? রাজনীতির বোঝে না, তারা গিয়া সংসদে বয়ে রয়েছে, হ্যাঁ একটাও কথা বলবে। কিন্তু এই যে যারা যাচ্ছে না, তারা যে লাইফ, যে ভবিষ্যৎটা না সিকিউর করার জন্য গেছে। আমি একদিন মেট্রো ধরুন শুটিংয়ে যেমন চাঁদনি থেকে, তার আগে না আমি যেহেতু চা খাইছি, দুধ চাই খাইছিলাম, একটু মুখের জল দেওয়া কুলকুচি করুন, তো হঠাৎ একটা লম্বা করে ছেলে এসে আমার সামনে দাঁড়ায় পড়ছে। হ্যাঁ, কি আছে আজকে কোনো কাজ নেই? হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা খুব খারাপ হয়ে গেছে, টাকা পয়সা ঠিকঠাক দেয় না, রাজনীতি ঢুকে গেছে না, বলে চলে গেছে। এত সোজাসুজি কথা বলার পরও যে এখনো এতটা কাজ পাচ্ছে, সেটা কি শুধু প্রতিভার জোরে? আমি কারো পদলেহন করব না। অনেকে বলেন কোনো ইনস্টিটিউটে কোনো সিলেবাসের মধ্য দিয়ে যদি কারো সহজাত প্রতিভা থাকে তাহলে অভিনয় আরো বিকশিত হয়। ব্যাঙের ছাতার মতন যে অভিনয় স্কুলগুলি বজায় উঠছে, চিটিংবাজি ব্যবসা, সব ভাওতা, অভিনয় শেখাবে, সব হাজার হাজার টাকা নিতে আছে। তোমাদের চ্যানেলের মারফতই বলছি, হ্যাঁ, যারা দর্শক বন্ধুরা দেখতেছে এই অনুষ্ঠানটা, তাদেরও বলছি যে তাদের মনে যদি কোনো সময় অভিনয়ের একটু সুপ্ত বাসনাও হয়, যত দূরেই থাকুক, তাদের লোকালে যে গ্রুপ থিয়েটার আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। সঞ্জয়, আমার একটা কথা খুব ভালো লাগলো, প্রতিভায় বিশ্বাস করো না, বিশ্বাস করো নিজের উৎসাহ এবং একদম হার্ড ওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রম। হ্যাঁ, প্রতিভা আমার রয়েছে, আমি ঘরে ঘরে রইলাম, সেই প্রতিভা কি আমার লোকে জানতে পারবো? আমার প্রতিভা আছে, প্রতিভা দিয়ে আমি জল খাবো নাকি? হ্যাঁ, আমার প্রতিভা আছে, আমি হ্যাঁ প্রতিভা আছে, হ্যাঁ প্রতিভা আছে, কিন্তু আছে হইব সেটা তো লোকে জানাই তো, দেখাই তো হইব। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আর প্লাস নিউজ রুমে আজকে সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বিশ্বাসকে আমরা সবাই জানি, তার কারণ বিভিন্ন সময় তাকে বিভিন্ন চলচ্চিত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখেছি। তবে আজকে শুধু অভিনেতা অর্থাৎ চলচ্চিত্রের অভিনেতা সঞ্জয় বিশ্বাস নয়, ব্যক্তি সঞ্জয় বিশ্বাসও উঠে আসবে আমাদের আর প্লাস নিউজ রুমে। সঞ্জয়, তোমাকে স্বাগত আর প্লাস নিউজ রুমে। তোমাকেও স্বাগত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, চলো আমরা কথোপকথন শুরু করি। আমি প্রথমে বলে রাখছি, মনের যে ভাষায় কথা বলার বলতে পারো, তার কারণ আমরা সবাই তোমার বাঙাল ভাষার ভক্ত। বিশেষ করে আমরা বিভিন্ন ছবিতে যেভাবে তোমাকে বাঙাল ভাষা ব্যবহার করতে দেখেছি, আমি অনেকেই জিজ্ঞেস করেছি, বাঙাল ঘটির এখন তো আর সেই ভেদটা নেই, আছে শুধু ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলার দিনে।
তার পার ইস্ট বেঙ্গল তো? একদম পাহাড় ইস্ট বেঙ্গল, মানে আমরা বরিশালের আর কি। আমার মা হচ্ছে বরিশালের গৌরনদী, বাবা সুন্দরদী। কিন্তু ঘটনা হলো আমি বাংলাদেশে একবারই গেছিলাম নাটক করতে, কিন্তু মামারা ওখানে এখন আর সেরকম নাই, মারা গেছে কেউ কেউ। কিন্তু একটা ব্যাপার হলো, সেইটা হলো গিয়া যে আমাকে পাড়াটা পুরো একদম বাঙাল। এবার দুই একজন মোহনবাগান যাতে হয় না যে আমি মোহনবাগান হইলে এত বাঙালির মাঝখানে তাহলে আমরা একটা ভার থাকবো, হ্যাঁ লোকে আমরা একটু সমীহ করবো, এরকম একটা মানে ঈর্ষান্বিত ব্যাপার। কিন্তু মূলত আমরা যেই পাড়াটায় থাকি মানে নর্থ কলকাতায় একদম পুরো বাঙাল পাড়া। এবং আমার যদি তুমি বলো যে এই এই যে মাচাগো ভাষা যেটা বলে মোহনবাগানি ভাষা বা এই চলতি ভাষায় কথা কইতে, তাহলে আমার খুব অসুবিধা হইব, মানে নিজেরা মানে স্বাচ্ছন্দ্য পাবো না আর কি কথা বললা। কিন্তু ছবিতে বা সিরিয়ালে বা বিজ্ঞাপনে যখন অভিনয় করি তখন স্ক্রিপ্ট যা দিবা সেই ভাষাতেই আমি কথা বলুম। কিন্তু মূলত ব্যক্তিগতভাবে আমি বাঙাল ভাষায় কথা বলুম, কারণ বাঙাল আমার তো নিজের খুব প্রিয় ভাষা, নিজের মাতৃভাষাই বলতে পারো, মা বাবার থেকে পাওয়া, দেশের থেকে পাওয়া, এবং আমার অত্যন্ত একটি ভালোবাসার ভাষা। বাহ, আমরা তাহলে মাঝে মধ্যেই বাঙাল ভাষায় চলে যাব। তুমি কোনো রকম ভাবে মনে করো না যে কেউ বুঝতে পারবে না, যদি সেরকম হয় দরকার হলে সাবটাইটেল দিয়ে দেবো, বাঙাল ভাষার বাংলা ভাষা সাবটাইটেল। আমি প্রথমেই চলে যাই একেবারে গোড়ার কথায়। অনেকদিন ধরে একটা অভিযোগ শুনতে পাচ্ছি তোমার নামে। আমার নামে? তুমি নাকি হুমকি দাও, অনিক দত্তকে রেখে রীতিমতো ফোনে হুমকি দিয়েছো। অনিক দত্তের ফোনে হুমকি দেওয়া না, অনিক দত্তের আমরা, উনি ছিলেন আমার গডফাদার, নমস্য ব্যক্তি উনি আমার। আমি অনিক দত্ত বা আমার গডফাদারে আমি ব্যাপারে একটা কথাই বলুন, ওনার শিরদাঁড়াটা একদম হচ্ছে সোজা, কারো কাছে বিকৃত না, ঠিক আছে। এবং উনি এখনও যেটা অন্যায় তার বিরুদ্ধে প্রোটেস্ট করে, যেটা ন্যায় তার সপক্ষে কথা বলে। এবং আমার গডফাদার অনিক দত্ত ছিল বললে আজকে আমার ইন্ডাস্ট্রিতে পরিচিতি, আজকে তোমাদের স্টুডিওতে বসে আমি কথা বলতেছি, তোমাদের সবাই দেখতেছি, এটা আমার সৌভাগ্য। এই জন্য আমার গডফাদারে আমার পক্ষ থেকে একটা প্রণাম, হ্যাঁ শতকোটি প্রণাম। কিন্তু হুমকিটা কি ছিল? হুমকিটা তো ভালোবাসার, যে আমি দাদারে বলছিলাম যে দেখো দাদা, যেহেতু তুমি আমার ইন্ডাস্ট্রিতে আনছো, ঠিক আছে, তুমি আজকে একটা ছবি করো, 2টা ছবি করো, 5টা ছবি করো, 25টা ছবি করো, কিন্তু প্রত্যেকটা ছবিতে আমার রাখতে হইব, নাহলে কিন্তু তোমার ছবি আমি বন্ধ করে দেবো। আর নাহলে তোমার একটা ব্যাপার দেখো, তুমি আমার ডাকলা না সেই ছবিতে, দেখবে আমি ক্রাউড সিনে দাঁড়ায় আছি, হ্যাঁ এটা তো তোমার নিজের ভালো লাগবে না। এবং একটা কথা বলি আমি তোমাদের, সেইটা হইল গিয়া অনিক দত্তের কোনো ছবি ধরো প্রি প্রোডাকশন হইতেছে, বাজারে খবর হইলো যে অনিক দেব একটা ছবি ধরতেছে, মানে আমার কাছে অনেক ফোন আসে, হ্যাঁ রে তোর দাদার একবার বলিস না যে ওই ছবিতে যদি আমি তখনও জানি না যে ওই ছবিতে আমি আদৌ আছি কি না। এবার ওর থেকে খবর পাওয়ার পর আমি দাদারে ফোন করি অনেক দাঁড়ে, যে শুনলাম তুমি নাকি একটা ছবি ধরতেছ, হ্যাঁ তার আগে কিন্তু আমার কাছে খবর আসে নাই, ও মারফতে আমি খবর জানলাম, যারা আমার ফোন করে কইলো, হ্যাঁ তখন বললো হ্যাঁ ধরতেছি, কিন্তু এখনো পর্যন্ত তোর মতন সেরকম কোনো ক্যারেক্টার পাই নাই, হ্যাঁ বললে দেয় আমারে, হ্যাঁ বলার পরে দেখতেছি দাঁড়া তোর জন্য কী করা যায়। তারপর তার মাঝখানে কোনো ফোনই নেই, তখন আমি ফোনটা কী ও পাইলা, বলছে না তোর কোনো এই ছবিতে কোনো কাস্টিং নাই। তাহলে সেটা করলে তো হইব না। হ্যাঁ এই লাস্ট ছবি আমরা করলাম যতকাণ্ড কলকাতায়, তার আগে অপরাজিত, বা মেঘনাথ বধ রহস্য, এইসব ছবিগুলিতে, হ্যাঁ তখন আমি বললাম যে তুমি একটা ক্যারেক্টার আমার জন্য লেখো, এবং সেই মানে আমার ভালোবাসা আমার কথাটা সে রাখে, হ্যাঁ রীতিমতো রাখে, সেই একটা ক্যারেক্টার খুঁজে ঠিক বাই করবে, একটা ক্যারেক্টার আমার জন্য লিখবো, সেটা তো ছোট, হয়তো ভূতের ভবিষ্যতের গুছাইতের মতন সেরকম চরিত্র না, কিন্তু ফ্রেমে আমি থাকুম, প্রচণ্ড ভালোবাসে আমারে। বাংলা ভাষায় বিশেষ করে ইন্ডাস্ট্রিতে একটা কথা প্রচলন ছিল যে চলচ্চিত্রের ফ্রেমে থাকা মানে টিকে থাকা, এবং এই লড়াইটা বোধহয় প্রত্যেক শিল্পীর, এই লড়াইটা মানে সে মহানায়ক থেকে শুরু করে প্রত্যেকের বোধহয় এই লড়াইটা অবিরত করে যেতে হয়। কোথাও কি মনে হয় বিরতিহীন চেষ্টাটাই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা আর কাজের প্রতি ভালোবাসা? প্রথম কথা হইলো যে আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখন স্বজন পোষণের হয়ে গেছে, হ্যাঁ মানে এখানে তার মানে অনিকদা তোমাকে পোষণ করে বলে স্বজন পোষণ? না 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 না, এইটা তুমি অন্য মানে করে দিলা। আমি প্রথমেই বলছি যে অনিক দত্ত আমার গডফাদারের শিরদাঁড়াটা সোজা, কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করবে, এই কথাটা আমি তোমার আগেই বলছি, ঠিক আছে, কিন্তু ওটা একটা ভালোবাসার ব্যাপার, সেটা ভালোবাসার ব্যাপার, কিন্তু সব জায়গায় তো ভালোবাসা না। এমন হয়েছে যে অনেক ছবিতে আমি যদি সাবজেক্ট থেকে বেড়ে যাই আমরা আবার ধরাই দিবা, ঠিক আছে, অনেক ছবিতে হয়তো আমরা কাস্টিং করছে কিন্তু আমি বাদ হয়ে গেছি, হ্যাঁ প্রডিউসারের টেবিলে বাদ হয়ে গেছি, হ্যাঁ আমরা ফোন করে না, কিন্তু আমার তো একটা রোগ, আমি আবার তাকে ফোন করে উল্টায় ফোন করি যে কী গো কোনো খবর নেই, বলছে দাদা এই ছবিটায় কোনো সময় মিথ্যা কথা বলে, হয়তো ওই সিনটাই নাই, হ্যাঁ ওরা গল্প থেকে বাদ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেলো সেই চরিত্রটাও আছে, আমি শুধু নাই। হ্যাঁ তো
অনিতার সাথে অনিতা আমার কাছে একটা অন্যরকম, মানে আমি যদি চিতাতে শুয়েও থাকি বা হাসপাতালে পেটে শুয়ে থাকি, যখনই শুনো অনিতা ছবি করতেছে আমি ঠিক উঠে চলে আসুন, এরকম একটা ব্যাপার, মানে ওনার সাথে সম্পর্ক অন্যরকম। আমার প্রশ্ন হচ্ছে কেন মানে স্বজন পোষণটা কি সত্যি মানে ইন্ডাস্ট্রিতে এটাই খুব গুরুত্বপূর্ণ, কে কাকে কাজে দেবে এই মুহূর্তে একদম এইটা একদম খাঁটি সত্য কথা, 100% সত্যি কথা। কারণ এখানে প্রতিবারে দিয়ে তুমি জল খাও, প্রতিবার কোনো দাম নাই, ঠিক আছে, প্রতিবার কোনো দাম নাই। তোমার সঙ্গে দেখা হইব, ও দাদা তুমি কেমন আছো গো দাদা, ভালো আছো তো দাদা, ঘরে সবাই ভালো তো, বৌদি ছেলের শরীর ভালো তো দাদা, আচ্ছা দাদা শুনলাম তুমি নাকি একটা ছবি ধরতেছো আমার চোখের সামনে, হ্যাঁ, এবং সে খুব নাম করা আর্টিস্ট, হ্যাঁ, এইভাবে তারা ওই তোমরা কি ইংরেজিতে বলো পিয়ার কী সব বলো, অত ইংরেজি আমার মাথায় আসে না, হ্যাঁ, আমার সামনে দাঁড়ায় কথা হইতেছে। তারপরে পরবর্তী কথা ওইটা, আচ্ছা দাদা ছবিটা কবে থেকে ধরতে দাদা একটু দেখো আমার জন্য, এইরকম স্বজন পোষণ তো 100%। আর ঘটনা হচ্ছে, আর ইন্ডাস্ট্রিটা এখন এমন হয়ে গেছে না, তুমি হাতে গুনে বলে দেবা কটা, মানে নাটকের তো আমাদের প্রচুর তোমার মানে ইন্ডাস্ট্রিতে কাজ করার যোগ্যতা তাগো আছে, কিন্তু তাদের সুযোগ দেয় না। আমার ভাগ্য ভালো বলে আমি পটলবাবু ফিল্ম স্টার, রমা প্রসাদ বণিক, মানে আমি ওনার কাছে ঋণী যে ওনার ডিরেকশানে করছিলাম। ওই একটা শোয়ের পরেই, যেটা আমরা প্রিমিয়ার শো বলতাম, তারপরে আমার কাছে প্রচুর ফোন আইতো, কিন্তু তখন আমি বুক বাজায় বলতাম না না এখন নাটকটা নিয়ে থাকতে চাই, এখন আর ওই সেলুলারের পর্দা নিয়ে ভাবছি না। কিন্তু পেটের দায় বড় দায়, হ্যাঁ, তো পরবর্তীকালে সেই ছবি থেকে এই আরম্ভ হলো। এবং তোমরা শুনে খুশি হবা যে পটলবাবু ফিল্ম স্টারের পরে আমার যদি প্রথম ক্যামেরা বড় পর্দার ছবি ভূতের ভবিষ্যৎ, এবং ভূতের ভবিষ্যৎ করার পরে প্রায় 60খানার মতন ছবি আমি এখনও পর্যন্ত করছি, তার মধ্যে তোমারও একখানা আছে, হ্যাঁ, তোমার ডিরেকশানে যেরকম আমি কাজও করছি, সেরকম তোমার সাথে একসাথে আমরা অভিনয় করছি, সেটা হচ্ছে বাবার নাম গান্ধীজি। আর তোমার ডিরেকশানে পাভেলের ছবি ছিল, আর তোমার ডিরেকশানে করছিলাম পুজোর ডায়েরি। ওখানে একটা খুব মজার ক্যারেক্টার ছিল টঙ্কা, যার জন্য তুমি এখন আমার টঙ্কা বললেই ডাকো রাস্তাঘাটে, টঙ্কা। তোমার নাম্বারও সেভ করা আছে টঙ্কা বললে। তোমার নাম্বার সেভ নিয়ে একটা কথা বলি, ইন্ডাস্ট্রিতে অনেকের কাছেই দেখেছি সঞ্জয় বিশ্বাস ব্র্যাকেটে গুচ্ছাই, হ্যাঁ, কারণ অনেকে মূলত জানে যে আমার টাইটেলটা হচ্ছে গুছাইত, কিন্তু এটা তো চরিত্রের গুছাইত, গুছাইত, হ্যাঁ, টিকে গুছাইত আর কি, হ্যাঁ। কিন্তু ম্যাক্সিমাম শুধু লোকজন না, ধরো রাস্তাঘাটে তো প্রচুর ধরে, কিন্তু আমার সৌভাগ্য, এটা আমি আমার দুর্ভাগ্য বলুম না, মানে একটা চরিত্রে ট্যাগ হয়ে যাওয়া, মানে লোকে মনে রাখার মতন চরিত্র, অনেক চরিত্রই ছিল, তার মধ্যে ধরো গুছাইতে মনে রাখা, মানে আমি যদি গতকালের ঘটনা বলি সেম, মানে রাস্তাঘাটে ধরে ওই গুছাইত, হ্যাঁ। আমি খুব ক্যাজুয়াল লাইফ লিড করি, মানে আমি যেরকম লোকাল ট্রেনে উঠি, মেট্রোতে উঠি, হ্যাঁ, নিজের যা 2 চাকার গাড়ি আছে চালাইতে পারি না, শখ করে কিনছিলাম। কিন্তু একটা জিনিস দেখলাম যে লোকের কাছাকাছি থাকলে না ভালোবাসাও পাওয়া যায়, আবার লোকের কাছে অনেকে আবার একটু মানে কি বলবো, মানে চাটেও আর কি। ধরো তোমার পার্সোনাল কাজ, আমি যদি ট্র্যাক থেকে বেরিয়ে যাই তুমি ধরাই দিও, হ্যাঁ, তোমার পার্সোনাল কাজ, রোজই কি শুটিং থাকবো না, হয়তো আমি কোনো একটা ডাবিংয়ে যাইতেছি, ও দাদা আজ কোনো কাজ নেই না, হ্যাঁ, কি দাদা এখন তো আর কোথাও দেখতে পাচ্ছি না, আদৌ সেই লোকটা কিছু দেখেই না, এখন তো আপনাকে কোথাও দেখা যাচ্ছে না, আমি যদি জান না পর্দায় গিয়ে নন্দনকে ছবিটা দেখতে আসেন, ও সময় পাই না, এরকম একটা ঘটনা হয়েছে। তখন আমি মানে এটা খ্যাতির বিড়ম্বনা বলো বা মানে এমন স্বীকার তো আমি সহজে করি না, আমি যে সেই ব্যক্তি আমি স্বীকার করি না, হ্যাঁ, আমার মতন আমি গালাগালি দেয় বলি, আচ্ছা ওই লোকটা পেলে আমার সামনে নিয়ে এসেছেন তো, হ্যাঁ, মানে চারটা দেয় রীতিমতো, হ্যাঁ, আমি স্বীকার করি না, মানে সিরিয়ালের কথা বলতে স্বীকার করি, ও দাদা আপনি সিরিয়াল করেন না, ওই দেখো সিরিয়ালের কাকু যাচ্ছে, হ্যাঁ। আমাদের ঘটনাটা হচ্ছে আমরা অভিনয় করি, পারফর্ম করি, মাধ্যমটা অন্যরকম হইতে পারে, সেটা নাটক একটা মাধ্যম, বড় পর্দার ছবি একটা মাধ্যম, সিরিয়াল একটা মাধ্যম, এখন ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম একটা মাধ্যম, হ্যাঁ, মেগা সিরিয়াল একটা মাধ্যম, কিন্তু মূলত তো দিনের শেষে তুমি একজন অভিনেতা, হ্যাঁ, তুমি অভিনয়টা ভালোবাসাই করো, হ্যাঁ। তো সেখানে ওই মূলত একটা, যেহেতু এখন বেডরুম টু ডাইনিং রুম সব জায়গায় সিরিয়াল মেগা সিরিয়াল, কারণ যা হয় এখন তো কোনো গল্পই নেই সিরিয়ালে, কোনো গল্প নাই, গল্প থাকে না লাস্টের দিকে, ওইটাই ধরনের সিরিয়াল, কিন্তু পয়সা খরচা কইরা, হ্যাঁ, কখন ছবি দেখতে যাইব, এই তোকে প্রিমিয়ারের শো হইলে একটু বলিস না, তাহলে আমি যাবো, কিন্তু টিকিটের দামের কথা একবারও বলবো না। কোথাও কি তাহলে মানে বাঙালি যাকে
চলিত ভাষায় বলে ফোকটে সবকিছু পেতে চায়, মানে সেটা গ্রুপ থিয়েটারে থিয়েটার হোক, একদম। একাডেমির হ্যাঁ বা চলচ্চিত্রে প্রিমিয়ারের কার্ড হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ থিয়েটারও তাই, গ্রুপ থিয়েটারও তাই। এই যে আমি যদি বলি যে আমার শো আছে সেপ্টেম্বর মধুসূদন মঞ্চে, হ্যাঁ আমি হয়তো ভালোবেসে বললাম যে এই তুমি আইসো, কিন্তু ও কিন্তু কখনো একটা সময়ের জন্য খুব কম 2-1 জন হইতে পারে টিকিটের দাম কত রাখছিস, এই আমি কিন্তু টিকিট কাটতে যাবো, আমরা কমপ্লিমেন্টারি দিবি না। কিন্তু ওরা বোঝে না যে একটা থিয়েটার যখন আমরা মঞ্চস্থ করি তার পিছনে কত টাকা খরচা হয়, মানে বিশাল একটা টাকা খরচা হয়। হয়তো স্টেট গভর্নমেন্ট আমাদের চটি পিসি দেয়, কিন্তু সেই টাকায় কিছু হয় না। হ্যাঁ, আর এটা তো চটি পিসি দেয় না, তো আমাদের অনেক আগে থেকেই হয়েছে গ্র্যান্টেড টাকা, যেটা 50,000 টাকা এখন দেয়, সেই টাকায় তো তোমার জলও গরম হয় না সেই টাকায়। হ্যাঁ, কিন্তু তার মধ্যে অনেক রকম তো লবিবাজি থাকে, এই দল পাইলো ওই দল পাইলো না, মানে কে কার কত ঘনিষ্ঠ তারাই গ্র্যান্টেড টাকা পাইব। কাদের ঘনিষ্ঠ হলে বেশি কাজ পাওয়া যায় বা গ্রান্ট পাওয়া যায়? দেখো, আমি নাম বলতে বলছি না, আমি মানে নাম বলতে বললেও কোনো অসুবিধা নাই, কারণ হইলো যে এই মুহূর্তে তো মানে ইন্ডাস্ট্রিটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে, আমি নাম নিয়েই বলছি, তৃণমূল, একটা হচ্ছে গেরুয়া শিবির বিজেপি। তা ক্ষমতা তো বেশি এদেরই, হ্যাঁ, কারণ ফেডারেশন এদের হাতে। হ্যাঁ, একমাত্র আমরা আর্টিস্ট ফোরাম মনে হয় ফেডারেশন থেকে বাইরে আছি, ওরা মানে মানে নিজের স্বাধীনভাবে কাজ করে আর্টিস্ট ফোরাম। কিন্তু বাকি ফেডারেশনের মাথায় যারা আছে, তুমি তো জানোই কারা আছে, এদের তো কোনো অনেক বিতর্কিত কাজও তারা করে, কোনো ছবি শ্যুট করতে করতে বন্ধ করে দেয়, এরকমও হয়েছে। এরকম ঘটনা আমরা দেখছি, ফেসবুকেও দেখছি, পেপারেও পড়ছি আমরা। হ্যাঁ, এবং একদম সত্যি কথা বলতে মানে আগে এইটা সংখ্যায় খুব কম ছিল, বা আমার তো মনে পড়ে না। এখন তুমি যেই একটা ঝান্ডা হাতে ধরে নিলা, তারপর তোমার প্রতিভা থাকা না সত্ত্বেও তুমি সেই টেলি একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছ, তোমার প্রতিভা না থাকা সত্ত্বেও তুমি কোনো একটা মেগা সিরিয়ালে দাদা দিদি করেও চান্স পেয়ে যাচ্ছ। হ্যাঁ, হয়তো ভিড়ের মধ্যে দাঁড়ায় আছে, তার কোনো ডায়লগ নাই, সেও দেখলাম এবার তোকে একাডেমি অ্যাওয়ার্ড পাইলো, তারপরে তো সে এক গাদা লিখলো, দাদার আশীর্বাদ, আমি কৃতজ্ঞ। হ্যাঁ, কিন্তু সেম সিরিয়াল আমি পাই নাই বলে আমি বলতেছি না, কিন্তু এইটা কখনো ভাববো না যে আমি পাই নাই বলে আমি বলতেছি না। হ্যাঁ, কিন্তু চোখের সামনে তো এগুলি দেখতেছি আমি। হ্যাঁ, এবং এবং তারা চাকরিও পেয়ে গেছে। কি অভিনয় করতে করতে চাকরি? হ্যাঁ, চাকরি পেয়ে গেছে। আচ্ছা, চাকরিও পেয়ে গেছে তারা। সেই চাকরির যোগ্যতা কি তার আছে? যে নাকি রীতিমতো একজন যোগ্য ছেলে মেয়ে, তার তো সেই চাকরিটা পাওয়ার দরকার ছিল। যার দরকার সে পাইল না, আর যার দরকার নাই কি না, সে একটা মহান পরিবারের ছেলে, চটি পিসি, সেই বাড়িতে যাতায়াত আছে, চাকরি পাইছে। এবং সেই অফিসে কিন্তু তারা অনেকে পছন্দও করে না। হ্যাঁ হ্যাঁ, তার জন্য চাকরিতে সে কমই যায়। নিজের মুখেই আমার বলছে, সে শুটিংয়েই বেশি ব্যস্ত থাকে। সব জায়গায় স্বজন পোষণ সব কিছুই আছে, তেল দেওয়ার ব্যাপার আছে। যে পারবে সে টিক্কা থাকবে, যে পারবে না সে কি টিক্কা থাকবে না, টিক্কা থাকবে। সে তার আত্মমর্যাদা নিয়ে তার সিট দ্বারা সোজা রেখে সে কাজ করে যাবে। কিন্তু আমি অনিক দত্তের কথা বলছি, বা আমি সঞ্জয় তোমার কথা বলছি, কোথাও কি তাহলে সিট দ্বারা সোজা করে এখনো ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায়, কাজ পাওয়া যায়? তার উদাহরণ তুমি। হ্যাঁ, তো কাজের সংখ্যা হয়তো কমবে, কাজের সংখ্যা হয়তো কমবে, কিন্তু কাজ করবে, সে কাজ করবে। সবাই তো আর বিকৃত না, সবাই তো আর বিকৃত পণ্য না, বিকৃত পণ্য সবাই সবাই বিকৃত পণ্য না। কাজেই নিজের লক্ষ্য স্থির রেখা চলো। আমার কি দরকার আছে আমার? হ্যাঁ, নিশ্চয়ই পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য টাকা পয়সা দরকার পড়ে, টাকা পকেটে থাকে তবেই মনে আনন্দ আসে। কিন্তু ঘটনা হলো, আমি কি রোজই শুটিংয়ে ব্যস্ত থাকি না, আমার রিহার্সালও থাকে। আমার অত নাটক আমি অভিনয় করতেছি না, তার থেকে বড় কথা আমি নাটক দেখতেছি। আজকে আমি একাডেমি থেকে নাটক দেখতেছি, রবীন্দ্র সদন, মুসলমান মঞ্চ। কারণ যত তুমি অভিনয় করো, তার থেকে যত বেশি অভিনয় দেখবা তত শিখতে পারবা। হ্যাঁ, কাজেই ওই কারো কাছে মাথা নত কইরা, মানে মাথা নত আরেকটা মানে হচ্ছে কোনো রঙের কাছে মাথা নত কইরা সেইভাবে বাচ্চা থাকার কোনো মানে হয় না, কোনো মানে হয় না সেইভাবে। জোছন দস্তিদার থেকে শুরু করে রমাপ্রসাদ বণিক থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্বের কাছে আসার সুযোগ হয়েছে। এমনকি চর্মচক্ষে, তখনও তো সেই হিসেবে চলচ্চিত্র অভিনয় হয়নি, রবি ঘোষ থেকে অনেককে দেখেছো। হ্যাঁ, অনুপ কুমার, রবি ঘোষ, জ্ঞানেশ বাবু, আমাদের কালীবাবু, সবেরই দেখছি আমি। এবং সেই সময় আমি চারবাকে ছিলাম, ওদের এই একটা মানে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, সেইখানে আমাদের নাটকের শো ছিল বাঞ্জারা, যশোদার ডিরেকশনে। তখন আমি চারবাকে, তখনই ওই আমার জীবনে একবারই দেখার সুযোগ পাইছিলাম তাদের।
রবি ঘোষের সঙ্গে বা অনুপ কুমারের সঙ্গে বা যারা কালজয়ী, যাদের একটা ঘরানা তৈরি করেছে, তাদের দেখেই কি কোথাও মনে হয়েছে যে আমি কমেডি বা কমিক রোল এই ধরনের হাসির চরিত্রে আমি নিয়ে আসবো, নাকি বরাবরই ডিরেক্টররা তোমাকে একেবারে কমেডিয়ান হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় একেবারে তাদের চিত্রনাট্য একটা পাকা জায়গা করে দিয়েছে? কোনটা, নিজের ইচ্ছে না ডিরেক্টরদের ইচ্ছে? নিজের ইচ্ছা না ডিরেক্টরের ইচ্ছা। প্রথম কথা হচ্ছে যে তুমি প্রথমে যাদের নাম বললা, অনুপ কুমার এবং রবি ঘোষ, মানে দুজন তো মানে খুব ডেঞ্জার অভিনেতা যারে বলে, মানে ওর কো অ্যাক্টরও জানে না যে ওরা কি করবে। হ্যাঁ, এটা একদম ফ্যাক্ট। মানে অনুপ কুমার কি করবে তার পাশের অভিনেতাও জানে না। এগুলো তো সব আমাদের গল্প শোনা, যেহেতু আমরা ওনাদের সাথে কাজ করার সৌভাগ্য বা সুযোগ হয় নাই। মানে রমাদার কাছে তো প্রচুর গল্প শুনছি, রমাদার কাছে, অঞ্জন দেবের কাছে প্রচুর গল্প শুনছি। মানে এরা এত ডেঞ্জার অভিনেতা, মানে তার মানে মানে বাহাত কি করবে ডানাত জানে না। অবশ্যই আমি তোমাদের বলে রাখি, সঞ্জয়ও কিন্তু ঠিক একই রকম। সঞ্জয়ের সঙ্গে যারা অভিনয় করতে যায় তারা অনেক ক্ষেত্রে এমনই ল্যাং খায়, বলে আরেকটা শট দিতে হবে, কারণ সঞ্জয় এমন সময় মাঝে মাঝে স্টেপ বার করে ফেলে যখন অন্য অভিনেতার অসুবিধা হয়। হ্যাঁ, কি হয় না, ব্যাপার হচ্ছে যে এবার একটা একটা করে তোমার প্রশ্নের উত্তর দিই। তুমি তারপরে যেটা বলছো যে তাদের দীক্ষা কি আমার কমেডি, না তাদের দীক্ষা, তাদের কাছে তো অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। মানে আমাদের ইন্ডাস্ট্রির একটা দোষ আছে, মানে যেই ক্যারেক্টারটা তুমি একবার একটু সাকসেস হবে বা ছবিটা সাকসেস হবে, ওটা তোমার স্ট্যাম্প করে দেবে। মানে পরবর্তীকালে খুব কম ডিরেক্টর প্রডিউসার ভাববে যে সঞ্জয় বিশ্বাস বা অমুক আর্টিস্টে অন্যটা চরিত্রে নেওয়া যায়, কিন্তু প্রত্যেকটা অভিনেতা তারা মনে খিদে থাকে। তার জন্য না আমি এখন খুব সিরিয়াস ক্যারেক্টারও করতেছি। আমি রিসেন্ট বম্বে কাজ করে ফিরলাম এবং আমার খুব সৌভাগ্য যে আমি কে মেননের সাথে কাজ করছি। হ্যাঁ, সেখানে কিন্তু কমেডি চরিত্র ছিল না, কোনো ডায়লগ বাড়াবার জায়গা নাই যে ইম্প্রোভাইজ করে তুমি ডায়লগ বাড়াবা, যেটুকু ডায়লগ ওইটুকুই। এবং ছবিটা হিন্দি ছবি ছিল এবং আমার হিন্দিটা ছিল বিহারি হিন্দি। হ্যাঁ, মানে এখন সব অভিনেত্রীর মধ্যে একটা খিদা থাকে। হ্যাঁ, যে চলো না এতদিন তো কমেডি করলাম, ধরো আজকে শুনলে তুমি খুশি হবা যে আমি এখনো পর্যন্ত প্রায় 58 থেকে 60 খানা ছবি করছি। আর যদি সব ছবি করতে পারতাম তো 70-80টা হইতো, কিন্তু ম্যাক্সিমাম ছবিতে দেখবা কমেডি। তার মধ্যে তো গোটা 4-5টা ছবি সিরিয়াস আছে, ঠিক আছে, কিন্তু এখন নিজের মনে একটু ভাঙা দরকার। হ্যাঁ, এখন তো আমি না বলতেও শিক্ষা গেছি এখন। কারণ আমার একজন সহঅভিনেতা বলছিল, সঞ্জয় সব ব্যাপারে রাজি হবি না, না বলাটা শেখ, তাতে তো তোর কাজ কমবো, কিন্তু না বলাটা শিখতে হবে। যার জন্য আমি এখন না বলাও শিক্ষা গেছি। হয়তো আমার টাকা পয়সা পোষাইলো না, হ্যাঁ, বা আমার চরিত্রটা ভালো লাগলো না, এখন আমি সোজা না বলে দিই, আমি একদম না বলে দিই। আর তারপরে এখন তো ধরো কোনো প্রোডাকশন হাউস থেকে ফোন করছে, কোনো চরিত্র বোঝাবুঝির ব্যাপার নাই, প্রথমেই আপনার রেমুনারেশন কত, আমার একটা বাজেট করতে হইব, তো টাকাটা কত, ওই টাকাটা শোনার পর আর ফোন করে না, শোনার পরে আর ফোন করবো না। তো বাধ্য আমি আবার ফোন করি, বলছো না দাদা প্রডিউসার বলছে যে এতটা উনি দিতে পারবেন না। আমি বলি কত দিতে পারবে, ও যা বলবে সেটা তোমাকে এখানে বললাম না, করুন না কাজ। আমি তো ঘরে হাড়ি চড়ায় কাজ করতে আসি নাই, রীতিমতো আমি আমার নাটকের একটা শিক্ষা আছে, আমি এখনো গ্রুপ থিয়েটার করি এবং পড়াশোনাও তো নাটক নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমি নাটক নিয়ে পড়াশোনা করছি। আমি কলকাতার অন্ততপক্ষে 2টো বড় দলে নাটক করছি। আমার নিজের এখন আমি ফাউন্ডার মেম্বার আরও 2-3টে দলের। হ্যাঁ, কাজেই ওইভাবে অভিনয়টা আর করতে চাই না। আমি নিজের তো অভিনেতা বলি না, পারফর্মার বলি। হ্যাঁ, তো আমি আমার মতন স্বাধীনভাবে কাজ করুন। আমি এমন হয় না যে 3 মাস কাজ করলাম, 1 মাস কি বসে থাকতে হয় না? আনসার্টেন প্রফেশন, কোনো নিশ্চয়তা নাই, তাই তো, কোনো নিশ্চয়তা নাই। ঠিক। হ্যাঁ, তাই বলে আমি কোনো প্রোডাকশন হাউসে ঘোরাঘুরি করি না। আর 2টো জিনিস আমি মেনটেন করি। হ্যাঁ, ওই যে বলবে দাদা আপনার ছবিটা একটু দিন না, আমি ছবি দিই না, দেবো না, তোমরা খুঁজছে না আমার ছবি। আর অডিশন করবো না কাজ, অডিশন দিই না, আমি দিই না। কেন দিই না তারও একটা কারণ আছে, কারণটা আমি তোমার বলটা দিই। আমি তখন পূর্ব পশ্চিমে, তখন কোনো একটি চ্যানেলে প্রফুল্ল বলে একটা সিরিয়াল হবে, প্রফুল্ল। তো তখন যেহেতু পূর্ব পশ্চিম আছে, সৌমিত্র মিত্র দলের সব ছেলেরা বললো যে পদাতিক যে নাট্যগোষ্ঠী আছে ওদের ওই ঘরে ওই তোমার অডিশন হইব। হ্যাঁ, তো দলের সবার সাথে আমি গেছি, কারণ আমার পাঠাইছে এবং সব নিয়মকানুন মাইনেই গেছি। আগে ফটো পাঠাইছি, তারপরে বায়োডাটা লিখা পাঠাইছি। তো গেছি পর আমার হাতে একটা স্ক্রিপ্ট দিছে, দেওয়ার পরে এবার আমি যখন ঢুকছি হট করে আমারে বললো আপনি কোথা গেলেন, কোথা থেকে মানে না আপনার তো এখানে কোনো কাগজপত্র জমা দেওয়া নেই,
আমি বললাম একদম প্রথম মানে বিফোর ভূতের ভবিষ্যৎ, হ্যাঁ আপনার তো এখানে কোনো কাগজপত্র জমা দেওয়া নেই, আপনি তো অডিশন দিতে পারবেন না। আর তখন আমার একজন পরিচিত খুব ছিল ওখানে, প্রকাশ ভট্টাচার্য, আমাদের নাটকের দলে প্রকাশ দা। তো বললো না না নামটা জানতো সঞ্জয়, বলে সঞ্জয় আমি দিই, তো দিয়েছিলাম, হয় নাই আর না হয় ভালোই হয়েছে। হ্যাঁ, তো তখন তার জন্য আমি আর কোনো অডিশনে যাই না। আমি যে বম্বের কাজও করি, বম্বের বিজ্ঞাপনও আমি করি, আমি রিসেন্ট ISL এর বিজ্ঞাপন করলাম কলকাতা থেকে, একমাত্র আমি অভিনেতা, বাকি সব প্লেয়ার। হ্যাঁ, বম্বের ডিরেক্টর ছিল বস্কো নামে একজন, এবং একজন আমেরিকান DOP ছিল ফর্সা, আমি তাহলে তো ডিরেক্টর ভাবছিলাম। আমি বললাম স্যার আই অ্যাম প্রফেশনাল অ্যাক্টার, আই অ্যাম ডিরেক্টর সেকশন। বলছে আই অ্যাম নট ডিরেক্টর, আই অ্যাম DOP, ডিরেক্টর ইজ দেয়ার। পাগলা টাইপের বস্কো, মানে আমার সাথে যা উনি করছে মানে খুব আমার কাছের লোক হয়ে গেছিল। তো বম্বের কাজও তো করি, অডিশন। আর বিজ্ঞাপনের বিষয়টা যেহেতু ফুটবল বোধহয় আরো তাই মনের কাছাকাছি ছিল। হ্যাঁ, আরো মনের কাছাকাছি ছিল, আরো মনের কাছাকাছি ছিল। মানে এখন গল্প বলতে গেলে মানে এখন দিন কাবার হয়ে যাবে, রাত চলে আসবে, মানে এমন এমন অভিজ্ঞতা, মানে এত এত ভালো অভিজ্ঞতা, কোনো খারাপ অভিজ্ঞতা না, ভালো ভালো অভিজ্ঞতা। বাড়ির লোক মেনে নিয়েছিল অভিনেতা হবে? বাড়ির লোক মাইনে নিয়েছিল বলতে কি, যে যেহেতু আমার বাড়িতে এর আগে কেউ অভিনয় করে নাই, এবং আমার অভিনয়টা আসা মানে আমি ওই পাড়াতে মানে সবাই নাটক করে, তো আমার ইচ্ছে হলো যে আমি নাটক করুম। এইবার যে নাটক করুম সেই নাটকে আমার কোনো চরিত্রই নাই। তখন যে ডিরেক্টর সে আবার একটা চরিত্র লিখলো, নাটকটার নাম আমার এখনো মনে আছে, কবর থেকে বলছি। যেহেতু ওই কবরের একটা ঘটনা নিয়েছিল, একটা চরিত্র লিখলো যে কবরের যে দেখভাল করে তার একটা ছেলে ছিল, দুষ্কৃতির গুলি মারা গেছে, দুষ্কৃতি গুলি করছে ও মারা গেছে, ওই কবরে বসে গুলি খেলতেছিল, দুষ্কৃতি এলো কি বচসা হইলো, গুলি করলো, ছেলেই মারা গেল, মানে মৃত সৈনিকের পাড়া আর কি, কোনো ডায়লগ নাই। হ্যাঁ, তো করলাম, তাই করলাম। তো দুঃখ হয়েছিল তখন? না না, কোনো দুঃখ হয় নাই, কোনো দুঃখ হয় নাই, কোনো দুঃখ হয়নি। তারপরেই পাড়ার আরেকটি নাটক করলাম, সেখানে একটা ঘটকের ক্যারেক্টার করছিলাম, ওটা কমেডি ছিল, এবং আমি ওই প্রথম একটা গিফট পাইলাম তোমার ওই উইলসনের ফাউন্টেন পেনগুলো, কালি লেখার পেন, ওটাতে কী আনন্দ হয়েছিল। জেঠু বাবা বলে একজন ছিল, উনি একটা পেন দিয়েছিল আমার। হ্যাঁ, ওই তখনই ওই 13 বছর বয়স থেকে অভিনয় শুরু, মানে পাড়ায় লাইব্রেরিতে। তখনও কি ডায়লগ বাঙাল ভাষায় ছিল না এমনি ভাষায়? না, তখন এই যেই নাটকটার কথা বললাম, যে ঘটকের চরিত্রটা, নাটকটার নাম আমার এখন মনে নাই, ওটা বাঙাল ভাষায় ছিল, বাকি নাটকগুলি বাঙাল ভাষায় ছিল না। ঠিক আছে, ওই তখন ভালোবাসা। তারপরে তো মাধ্যমিক পাশ করলাম, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, তখন ওই পেপারে না ওই বিজ্ঞাপন দিতে অমুক জায়গায় অভিনয় শেখানো হয়। আমি এমনও হয়েছে যে আমি হাঁটতে হাঁটতে চলে গেছি কৈলাসবোস স্ট্রিট, হ্যাঁ মানিকতলা, হেদুয়া, এইসব জায়গায় বুঝি কোন গলিগালার ভিতর কোথায় অভিনয় স্কুল খোঁজার জন্য। ঠিক আছে, কারণ অ্যাড্রেসটা পাইছিলাম। ওমা গিয়া দেখলাম যে একটা ছোট্ট ঘরে এক কোণে একটা স্পটলাইট রাখা রয়েছে, ক্যামেরাটাও নাই, না এইখানে। তারপরে আমি রবীন্দ্রভারতীর খোঁজ খবর পাইলাম, রবীন্দ্রভারতী। তখন আমি রবীন্দ্রভারতী যোগাযোগ করলাম, তো যোগাযোগ করার পরে, এবং আমি তখন কনিষ্ঠ রবীন্দ্রভারতী, তো আমার দেখে একজন বললো, কানাইদা নাম ছিল, বললো না না তোমার হবে না, এত ছোট নেবে না এইখানে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে তো তখন তো আমাদের সময় তো লিখিত পরীক্ষা ছিল না, তখন তো ছিল তোমার মৌখিক পরীক্ষা। এবং আমার সামনে যাবো দেখলাম তরুণ রায়, যোগেশ দত্ত, আমাদের গণেশ মুখোপাধ্যায়, অমর ঘোষ, হ্যাঁ, তো রঞ্জিত বাবু, এরা সব। হ্যাঁ, তো তখন যেহেতু মৌখিক পরীক্ষা ছিল, আমারে বললো যে ঠিক আছে তুমি একটা রিসাইটেশন করো। তখন আমি করলাম, একদম মুখস্থ ছিল ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার, বলে দিলাম 8 লাইন বলার পরে আর বলতে গেল। তখন আরেকটা সাবজেক্ট দিল, ধরো তুমি বনের ভিতর দিয়ে যাইতেছো, হ্যাঁ তোমার হঠাৎ বাঘ তাড়া করলো, তুমি নিজেরা কীভাবে আত্মরক্ষা করবে এটা মাইম করে দেখাও। করলাম, যেদিন লিস্টটা বেরোলো গিয়ে দেখলাম ওই কানাইদা আমারে বললো, এই তোমার তো হয়ে গেছে। উনি অবশ্য বাঙাল ছিল না, এই তোমার তো হয়ে গেছে। গিয়ে দেখলাম 17 নম্বরে আমার নাম। হ্যাঁ, তখন তো জোড়া শখ, এবং আমি বাড়ি থেকে হাইটেই যেতাম রবীন্দ্রভারতী, ওই কলেজ স্ট্রিট হইয়া ঠনঠনিয়া কালীবাড়ির সামনে দেওয়া ভিতর দিয়ে বেড়ে যেতাম। অনেকে বলে অভিনয় নাকি শেখানো যায় না, আবার অনেকে বলেন কোনো ইনস্টিটিউটে কোনো সিলেবাসের মধ্য দিয়ে যদি কারো সহজাত প্রতিভা থাকে তাহলে অভিনয় আরো বিকশিত হয়। তোমার মত কি? হ্যাঁ, তুমি যে শেষের দিকে যে কথাটা বললা যে প্রতিভা, সহজাত প্রতিভা, আমি প্রতিভা মানি না, যদি তার একটু জ্ঞান থাকে তাহলে। কারণ মানে মূলত কি হয়, মানে যদি তুমি অভিনয়টা রপ্ত করতে চাও, যদি মনে করো যে আগেই আমি প্রফেশন হমু না, ভালোবেসে চাইতে হইব, তাহলে তার প্রথম স্টেজ হচ্ছে থিয়েটার, গ্রুপ থিয়েটার। ওখানে কোনো ব্যবসা হয় না, তো কিছু একটা হয়, সেটা হচ্ছে যে ওই মাস গেলে 100-150 টাকা দিতে হয়, কারণ একটা চায়ের খরচা আছে, ওই যে ইলেকট্রিকটা একটা খরচা আছে, বা কোনো একটা স্কুল ঘর ভাড়া নেওয়া করতে হয় তার একটা খরচা আছে, এমন না ওখানে 1000-1000 টাকা দিতে হয়। ঠিক আছে, তো কেউ যদি আমি
তোমাদের চ্যানেলের মারফতেই বলছি, হ্যাঁ, যারা দর্শক বন্ধুরা দেখতেছে এই অনুষ্ঠানটা তাদেরও বলছি যে তাদের মনে যদি কোনো সময় অভিনয়ের একটু সুপ্ত বাসনাও হয়, যত দূরেই থাকুক, তাদের লোকালে যে গ্রুপ থিয়েটার আছে সেখানে গিয়ে যোগাযোগ করুক। ওই স্কুল অভিনয় কি শেখানো যায় নাকি? হ্যাঁ, এ কি অভিনয় শেখানো যায়? অভিনয় এগুলো চিটিংবাজি ব্যবসা। এই যে ছাতা, মানে ব্যাঙের ছাতার মতন যে অভিনয় স্কুলগুলি গজায় উঠছে, সব ভাওতা। অভিনয় শেখাবে, সব হাজার হাজার টাকা নিতে আছে, এক একজন 30,000 35,000 টাকা নিতে আছে। এখনো তাহলে অভিনয় শেখার প্রথম সোপান কোনো না কোনো এলাকার গ্রুপ থিয়েটারে, তারপরে বাড়িতে অভ্যাস করো, অনেক কিছু খবরের কাগজ জোরে জোরে। আমার একটা কথা খুব ভালো লাগলো, প্রতিভায় বিশ্বাস করো না, বিশ্বাস করো নিজের উৎসাহ এবং একদম হার্ড ওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রম। হ্যাঁ, প্রতিভা আমার রয়েছে, আমি ঘরে বসে রইলাম, সেই প্রতিভা কি আমার লোকে জানতে পারবো? আমার প্রতিভা আছে, প্রতিভা দিয়ে আমি জল খামো নাকি? হ্যাঁ, আমার প্রতিভা আছে, আমি হ্যাঁ প্রতিভা আছে, হ্যাঁ প্রতিভা আছে, কিন্তু আমার আছে হইব, সেটা তো লোকরা জানাই তো হইব, দেখাই তো হইব। তার তো একটা মাধ্যম আছে। তার প্রথম মাধ্যমে হইল কোনো ক্যামেরা না, কোনো মেগা সিরিয়াল না, হ্যাঁ, ছবি পড়ে। দেখো সঞ্জয়, অবক্ষয়, সাংস্কৃতিক অবক্ষয় এ রাজ্যে এখন বাংলায় সর্বত্র এরকম কথাটা শোনা যায়, এবং খুব যে অস্বীকারও করা যায় তাও নয়, অনেকেরই যুক্তি আছে। শুধুমাত্র চলচ্চিত্র, সাহিত্য অথবা অন্যান্য জায়গায়, অন্যান্য স্তরে যে শুধু অবক্ষয় রয়েছে তা তো নয়, অবক্ষয় সর্বব্যাপী, সর্বগামী। সুতরাং গ্রুপ থিয়েটারও রক্ষা পায়নি। গ্রুপ থিয়েটারেও তো এই অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে বলা হয় গ্রুপ থিয়েটারে স্বজন পোষণ রয়েছে, গ্রুপ থিয়েটারে কোনো রাষ্ট্রশক্তির কাছাকাছি যাওয়ার বাসনা রয়েছে। গ্রুপ থিয়েটার মানে নিজের ছবি, নিজের প্রচার, সামাজিক মাধ্যমে নিজের প্রচার। গ্রুপ থিয়েটার মানেই একেবারে সিরিয়াল বা চলচ্চিত্রে বিভিন্ন জায়গায় সুযোগ পাওয়ার ইচ্ছে। এগুলো তো অস্বীকার করা যায় না। আবার এমনও গ্রুপ থিয়েটার নিয়ে অনেক প্রশ্ন আছে যে মহিলারা যেতে ভয় পাচ্ছে। প্রতিভাময়ী অভিনেত্রী তারা ফেসবুক লাইভে এসে বলছেন যে গ্রুপ থিয়েটারে কি হচ্ছে। সুতরাং সব মিলিয়ে গ্রুপ থিয়েটার কি সত্যি আগের মতো একটা পবিত্র, শাশ্বত, একটা সত্যি সাংস্কৃতিক পীঠস্থান সত্যি, নাকি হারিয়ে যাওয়া বামপন্থা, বলছি না, বা বামপন্থী রাজনীতির মূলস্রোত থেকে মতোই গ্রুপ থিয়েটারও ক্রমশ হারিয়ে যাচ্ছে ইতিহাসের পাতায়? না, একটা সময় ছিল, আমি একটা করে তোমার প্রশ্নের উত্তর দিই, যে একটা সময় ছিল, এখন তোমার দুইটা দিক দেখতে হবে। হ্যাঁ, তুমি যেহেতু বামপন্থার কথা তুলছো, বা মানে ওই সময়টার কথা, এখনকার সময়, হ্যাঁ, এখন তো সংস্কৃতি বলতে কিছু নেই, সবই অপসংস্কৃতি, একদম টোটালি অপসংস্কৃতি। মানে একটা সময় ছিল যে আমাদের থিয়েটার বলো বা কোনো গুণী ব্যক্তি, গুণী জন্ডে, তাদের সেই সম্মানটা দেওয়া হইতো। এখন তো বাইচ্ছা কে কার কত কাছাকাছি, হ্যাঁ, কে কার কত চটি চাটতে পারে, হ্যাঁ, কে কার কত, মানে কি বলবো, মানে খুব খারাপ ভাষায় বলতে হয়, কিন্তু আমি এখন বলতেছি না। হ্যাঁ, মানে কে কার কত, মানে তেল মাখাইতে পারে, যে ব্যাপারটা আর কি। আর ওটার ডেফিনেশনটা আমি দিলাম না গভীরে গিয়া। হ্যাঁ, মানে এইটা তো দেখতে যায় এখনকার যারা আছে তারা দেখতে আছে। কিন্তু আমরা যদি, আমি বলে দিই সালটা 2011, তাই তো 2011 আগে যদি দেখতাম, তখন সত্যি একটা সংস্কৃতির পরিবেশ ছিল। হ্যাঁ, তখন যে সাবজেক্টগুলি নিয়ে কাজ হইতো সেগুলি লোকে মনে রাখতো, এখন আর সেইটা নাই। আর এখন গ্রুপ থিয়েটারে আরেকটা যেটা খুব হয়েছে, যে গ্র্যান্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গল গ্র্যান্ট তো, মানে আমি আগেই বলছি যে তুমি যতটা তুমি চাও সেটা, মানে তার আগে তোমার সম্বন্ধে খোঁজ খবর নেবে, যে এ কি আমার দলের মিছিলে যায়, এ কি আমার মিটিংয়ে আসে, এ কি পার্টির হয়ে খাটে। এবং ওই যে যারা রয়েছে আশেপাশে, আমি নাম বললেও বলতে পারি, তাতে আমার কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এবং সেই লবির কিছু লোক আছে, শুধু তাই একমাত্র ওই ওয়েস্ট বেঙ্গল গ্র্যান্টটা পায়। এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টও এটা এখন হয়েছে। সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন গ্র্যান্টের কথা শুনে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তারা কী পরিমাণ গ্র্যান্ট পায়। মূলত যে 3টে না 4টে গ্র্যান্ট আছে, যেমন প্রোডাকশন গ্র্যান্ট, ফেস্টিভ্যাল গ্র্যান্ট, ওয়ার্কশপ গ্র্যান্ট, আর একটা হচ্ছে কী বললাম, ফেস্টিভ্যাল, প্রোডাকশন, ওয়ার্কশপ, প্রোডাকশনটা বলছি, হ্যাঁ প্রোডাকশন, ওয়ার্কশপ, ফেস্টিভ্যাল, প্রোডাকশন, আর একটা 4টে গ্র্যান্ট, স্যালারি গ্র্যান্ট। এইগুলি তো সব সিঙ্গেল স্যালারি গ্র্যান্টে এক একটা দলের যা টাকা আসে, 13+1, 14+1, 16+1, তার মানে কী হলো, 16 জন হোল টাইমার, একজন গুরু। আমাদের সময় হিসাবটা ছিল 6,000 টাকা করে,
6,000 টাকা তো পাইতাম না, সই করতাম 6,000, হাতে পাইতাম 1,000 2,000। হ্যাঁ, তো এইভাবে যদি গ্র্যান্ট আসে, আমি একটা করে যাচ্ছি, হ্যাঁ, পরে তুমি যা যা সাজাবা সাজাই নিও, যখন যেটা আমার মাথায় আইতাছে। তো এই গ্র্যান্টের টাকায় আমি দেখছি যে তার ছেলের এডুকেশনাল লোনের টাকা শোধ হইতেছে। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যান্টের টাকা যে সেই টাকায় ছেলের এডুকেশন, যে পড়াশোনা করছে, ব্যাংকের সেই লোনটা শোধ করতেছে। আমি নিজে তার সাক্ষী। টাকাগুলি ঠিকমতো ব্যয় হয় না, ঠিকমতো ব্যয়, টাকাগুলি ঠিকঠাক কাজে লাগে না। যে ছেলেটার পাওয়ার দরকার সে পাচ্ছে না, তার নামে টাকা আছে, সে পেতেছে 1,000 টাকা 2,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু দল আছে যারা হয়তো কম গ্র্যান্ড, এরকম আছে 2+1 আছে, 3+1 আছে, তারা করে কি, ব্যতিক্রম কি নাই, ব্যতিক্রম আছে। যারা টাকাটা ভুলভাল ব্যবহার করে সেরকম যেরকম আছে, আবার সংখ্যায় সেরকমও আছে যারা টাকাটা ঠিকঠাক ব্যবহারও করে। একদল অপব্যবহার করতেছে, একদল ব্যবহার করতেছে। ধরো আজকে কি করবে, একটা দলে ধরো 15টা মেম্বার, তাদেরও তো চলতেই হবে। তখন ওই 6,000 টাকাটা ভাগ করে হয়তো, যে আমরা 2,000 টাকা দিচ্ছে, এবার 4,000 টাকাটা হয়তো কিছু টাকা দলের খরচের জন্য রাখা দিল, বা যে ছেলেটার নামে গ্র্যান্ট আসে না তারে দেওয়া হইলো, এগুলিও হয়। হ্যাঁ, কিন্তু ওই সব জায়গায় ওই ব্যাপারটা আছে। হ্যাঁ, এখন তো দেখলাম আবার যে ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে নাটকের দল, হয় না ফ্র্যাঞ্চাইজি? কিন্তু মূলত যেই দলটা থেকে ফ্র্যাঞ্চাইজি, সেই দলটা শো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে না, শো করতে গেছিল, সেখানে সব ধরছে। আমি কি আরো খুললে বলুন? সেখানে সব ধরছে। তুই বলছি আমি এখন যতদিন আমি পদে থাকুম, মন্ত্রিত্ব পদে থাকুম, এবার বুঝে না যে মন্ত্রিত্ব পদে থাকুন, ততদিন আমি আর শো করুম না। হ্যাঁ, একদিকে তো ভালোই এটা। এবং সেই দলটার ফ্র্যাঞ্চাইজি আছে বাবা, আজকে অনেকগুলি দল, কিন্তু সব কটার মাথায় উপদেষ্টা মণ্ডলী। আচ্ছা, এত সোজাসুজি কথা বলার পরেও যে এখনো এতটা কাজ পাচ্ছে, সেটা কি শুধু প্রতিভার জোরে, হ্যাঁ, না শাসকের ঔদার্যের জোরে? এত কিছু বলার পর শাসকের ঔদার্যে, মানে আমার কি সহানুভূতি দেখাচ্ছে শাসক? মনে হচ্ছে কি? না না না, আমি কোনো সহানুভূতি না, আমি ওসব দরকার নেই আমার। কিসের সহানুভূতি? মানে শাসক আমার কাজ দেবে? তোমার ভুল ধারণা। না না, আমিও মানে অনেক ইচ্ছে করে না, সবাই ফিল্ম ফেস্টিভ্যালের সেমিনারে যায়, সবাই বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হয়, সঞ্জয় বিশ্বাস আমন্ত্রিত হচ্ছে না, কষ্ট লাগে না? যেই কয়টা যায় কয়টা বোঝে? ওই একটা কার্ড ঝুলে ঘুরে বেড়াইলাম, হ্যাঁ, লোকে ডেলিগেটস, তাই না? কয়জন বোঝে? কটা ছবি বোঝে? প্রশ্ন করলে একটা উত্তর দিতে পারবো? হ্যাঁ, এদিকে ওই বদান্যতায় কার্ড পেয়ে গেছে, ডেলিগেটস কার্ড, তাই তো? হ্যাঁ, কয়জন বুঝবো? তা আমি যে জিনিসটা বুঝিনি না, আমি একটা জাপানি ছবি দেখতে গেলাম, ও সাবটাইটেল দেখে যেটুকু বুঝলাম, ভাষা তো বুঝলাম না। আমি তোমরা এত ব্যক্ত করতে পারলাম না কী দেখে এলাম, পারুন? মাথার বুদ্ধে বেরিয়ে গেছে, পারুন না। তো ওই লোক দেখানো, ওই দেখতে গেলাম একাডেমির সামনে দাঁড়ায় চা খাইতাছি, সদনের সামনে, নন্দনের সামনে দাঁড়ায় সেলফি তুলতাছি। এখন তো এইসবই হয়, রিল, এই সেলফি, মানে কোথাও গেলেই সেলফি। হ্যাঁ, মাফ করো ভাই আমারে, আমি ওইসবের ভিতর নাই। এত মহিলা কি সঞ্জয়ের সঙ্গে আগে ছবি তুলতো? এখন তো অনেকেই জোর করে সেলফি তোলার জন্য আবদার করে। হ্যাঁ, করে। কারণ আমি না ম্যাক্সিমাম জায়গায় এই প্রসঙ্গটা কথা বলে রাখি, আমি অস্বীকার করি, আমি সেই ব্যক্তি না। এবং গালাগালি দেওয়া বলি, ওই লোকটারে আমিও খুঁজতেছি, আমি গালাগালি দেওয়া বলি। হ্যাঁ, আমি লোকাল ট্রেনে উঠি, যেরকম আমি মেট্রোতেও উঠি, আমি খুব মানে নর্মাল ক্যাজুয়াল লাইফ লিড করি। কারণ আমি আগেই বলছি যে আমাদের এই প্রফেশনটা হচ্ছে আনসার্টেন প্রফেশন। আজকে ধরো তোমার স্টুডিও, আমি তোমার কালকে বলছিলাম না যে আমার জন্য তোমার চিন্তা করতে হবে না, আমি ঠিক নিজে চলে যাবো, তাও তোমার দয়া গাড়ি পাঠিয়ে দিছো। না, আমার না, আর প্লাস এর গাড়ি, আমার গাড়ি পাঠাই। প্রথমে যেটা বলছি যে এই প্রফেশনটা কোনো নিশ্চয়তা নেই। আমি কেন, আমার মতন অনেকেই বলবে, অনেকেই এর আগেও বলছে। আজকে তোমার স্টুডিওতে আমি বা সামনেটা ওলা করে এসে নামলাম, হ্যাঁ, তুমি আরেকদিন ডাকলা, সেদিনকে ওলা করে এসে নামলাম, এরপর যখন ডাকলাম আমি পায়ে হাইটটা ঢুকতেছি, তাই তো? কি সঞ্জয় আজ ওলা করতে পারো না? আমি কি বলুন যে আমার কাছে টাকা নেই? তাই ভাই প্রথম থেকেই পায়ে হাইটেই ঢুকি না। হ্যাঁ, মেট্রো থেকে নামুন, সোজা ঢুকে যাবো এখানে, তোমার বলার স্কোপ দেবো না আমি। এই সঞ্জয় তো একদিন ওলা করে আইছিল, বা নিজে একটা 4 চাকা BMW বা কী সব গাড়ির নাম, অনেক কঠিন নাম, হ্যাঁ, তো কইরা আইছিল না বাবা, না। লোকে প্রথমে আমরা এইভাবেই দেখুক, আমরা এই লোকাল ট্রেনেই দেখুক, মেট্রোতেই দেখুক। তাহলে কি সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটাই কি কোথাও একটা জীবনের ব্রত? হ্যাঁ, এইটা তো জীবনের ব্রত, কিন্তু এইটা করতে গিয়ে একটু মুশকিলে পড়তে হয়।
একটু মুশকিলে পড়তে হয়। ইংরেজিতে একটা কথা আছে, আন্ডার এস্টিমেট করা। এর কারণে অনেক সময় সঞ্জয় বিশ্বাস, তার প্রতিভা, তার গুরুত্ব, তার শিক্ষা, তার অধ্যয়ন, তাকে কি অনেক সময় অনেকে অবহেলা করে? হ্যাঁ হয়েছে, এরকম হয়েছে। কারণ দেখো একটা কথা বলি, মানে বলে না যারা ক্যামেরার সামনে কাজ করে মানে একটু প্রাইভেসি মেনটেন করা দরকার। কারণ আমি এর খুব ভুক্তভোগী, মানে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, তোমার কি কোনো পার্সোনাল ব্যক্তিগত পারিবারিক কাজ থাকতে পারে না? ঠিক। আমরা হঠাৎ মানে রীতিমতো আওয়াজ দেওয়া শুরু করি, কি দাদা আজকে কোনো কাজ নেই? হ্যাঁ কি বলুন লোকটারে, কি দাদা কোম্পানি থেকে ছুটি হয়ে গেল? কারখানা বানায় দেয়, কোম্পানি বানায় দেয়। আমি একদিন মেট্রো ধরুন, শুটিংয়েই যাবো চাঁদনি থেকে, তো তো আমি ওই সিঁড়ির ধাপ দিয়ে উঠতেছি মানে রাস্তা থেকে, তো হঠাৎ দিকে এটা না, তার আগে না আমি যেহেতু চা খাইছি, দুধ চাই খাইছিলাম, একটু মুখের জল দিয়ে কুলকুচি করুন, তো হঠাৎ একটা লম্বা করে ছিলাইছে আমার সামনে দাঁড়ায় পড়ছে। হ্যাঁ কি দাদা আজকে কোনো কাজ নেই? হ্যাঁ ইন্ডাস্ট্রিটা খুব খারাপ হয়ে গেছে, টাকা পয়সা ঠিকঠাক দেয় না, রাজনীতি ঢুকে গেছে না, বলে চলে গেছে। একটা গালাগালি দিলাম আর কি। মানে সবই বইলা গেল, মানে ইন্ডাস্ট্রির প্রবলেম সব জানি না গেছে সে। আবার এমনও যে লোকে ধরলো, দাদা যদি ধরো স্বীকার করলাম, ব্যাস তুমি ফাইসা গেলা পুরো, মানে তুমি মানে বলি হয়ে গেলা, এরকমও বইলা দেবে যে দাদা এই আরে আপনার অভিনয় মানে আমরা মানে আপনার যা প্রতিভা না মানে কল্পনা করা যাবে না। হ্যাঁ আচ্ছা দাদা এই টাকা পয়সার প্রশ্ন পড়বে, দাদা কত করে পান? হ্যাঁ আমি হয়তো বললাম যে আপনি যা সারা মাসে মায়না পান তার থেকে বেশি, অনেক বেশি পাই। অনেকে তো রিমোশন বললে দেয়, হ্যাঁ এরকম দাদা 300 টাকা পার ডে পান না? তখন 300 টাকা পার ডে পান না, কী বলুন আমি তারে। হ্যাঁ রেমুনেশন কত পান? হয়ে গেল। এইসব হয়ে যাওয়ার পরে এবার নায়কের বাড়ি কোথায়? মূলত এটা মেগা সিরিয়ালে হয়, যেহেতু ঘরে ঘরে মেগা সিরিয়াল, ওই ছোঁয়াচে রোগটা। হ্যাঁ ওই মেগা সিরিয়ালে মূলত ওই দর্শকগুলি বেশি এইটা করে। আচ্ছা ওই নায়কের বাড়ি কোথায়? যদি স্বীকার করো যে আমি সেই, হ্যাঁ আমি সেই খোকাবুর কচিদা, বা আমি সেই খেলাঘরের হচ্ছে তোমার বাহুবলী, বা আমি সেই হৃদয়হরণ বিয়ে পাশে দোর্দণ্ড প্রতাপ, তাইলে তুমি গেলা। হ্যাঁ ওই নায়কের বাড়ি কোথায়, ওই নায়িকার বাড়ি কোথায়, টাকা পয়সার প্রশ্ন হয়ে গেছে। এইবার তাদের যদি একটু সুযোগ হয়, তাদের যদি না হয় তাদের নাতি নাতনির জানি একটু সুযোগ হয়, এইসব মানে তাদের না আমি বাবা সেই ব্যক্তি না, আমি গালাগালি দেওয়া বলে দিলাম, আমি ওই খুঁজতেছি, সামনে পেলে একবার নিয়ে এসছো তো, হ্যাঁ দাদা বিষয়টা একদম আমার মতন আপনার মতন দেখতে। এই তো কিছুদিন আগে ট্রেনে, পরশু দিনের ঘটনা বলতেছি, তো আমি কোথায় যাবো, যাদবপুর যাবো, আমি ট্রেনে উঠছি, তো ওঠার সঙ্গে সঙ্গে একটা লোকের সাথে আমি একটু লাগিয়ে গেছে, দাদা দেখে যেতে পারেন না, ধাক্কাটা মারলেন। এইবার না সেই যেই আমার দেখছে, হ্যাঁ এ মোবাইলটা খুলে ফেলছে, এই দাঁড়ান 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 আপনাকে না একজনকে দেখাচ্ছি, হ্যাঁ আপনার সাথে হুবহু মিল। এবার মোবাইলটা বাই করছে, স্যার আমারই তো ছবি, তো টিকে গুছাই, শুধু না আপনার গোপ নেই, এই লোকটার গোপ আছে। হ্যাঁ দেখি আমার বাবা এটা কোন ছবি? বলছে ভূতের ভবিষ্যৎ। এই লিঙ্ক কি ইউটিউবে পাবো? আমি বলেছি, বলে হ্যাঁ পেয়ে যাবেন। হ্যাঁ তারপর আবার নিজেই বলেছে লোকটার খুব একটা জনপ্রিয়তা নেই। চাটা চাটলো, আমি স্বীকার করলে তো আরো চেটে যেতাম। এই লোকটার না খুব একটা জনপ্রিয়তা নেই। হ্যাঁ তবে এই ছবিটা খুব ভালো কাজ করেছিল, পরবর্তীকালে আর দেখিনি। মনে মনে তো গালাগালি দেওয়া বলছি, সারা কটা ছবি তুই দেখছিস? আবার মনে করাই দিল, দাদা পারলে আজকে রাত থেকে আবার ইউটিউবটা খুলে দেখবেন, হয়তো পুরো লিঙ্কটা পেয়ে যাবেন। কি বলবো আমার। কিন্তু ভূতের ভবিষ্যতের পরেই তো ছবির জগতে সঞ্জয়ের আত্মপ্রকাশ। ছবির জগতে, হ্যাঁ তারপরে বিজ্ঞাপন, তারপরে মেগা সিরিয়াল। আমি এখানে দুটো প্রশ্ন করব। এক হচ্ছে বুৎসাহিতের ভূমিকায় অভিনয় ভূতের ভবিষ্যৎ অনিক দত্তের করার পর কখন বোঝা গেল যে টক অফ দ্য টাউন স্টার হয়ে গেছে সঞ্জয়? আমি কখনোই বুঝতে পারিনি আমি এই মুহূর্তে স্টার না, আমি একজন নর্মাল ব্যক্তি। স্টার যখনই নিজের মনে করুন, ধরো আরে সঞ্জয় তো এখন সেলিব্রিটি, আমি সেলিব্রিটি না, আমি শালার বেটি। হ্যাঁ আমি সেলিব্রিটির সংখ্যা অনেক বড় হয়, তাই না? সেলিব্রিটি ও অন্য জিনিস, আমরা সেলিব্রিটি আমি নিজে তো ভাবি না, আমি সিরিয়াসলি বলছি। আমি ঠাকুরের নাম নিয়ে বলতেছি, একটা মিথ্যা কথা বলতেছি। কিসের সেলিব্রিটি গো? যারা সেলিব্রিটি তাদের স্মরণ কর, যারা দেশ স্বাধীন করে গেছে,
তাদের মনে কর সেলিব্রিটি, যাদের জন্য ব্রিটিশ রাজ গেছে, যাদের জন্য এখন কাজকর্ম করে দুবেলা খাইতে পারতাছিস, সেই অর্থে দেশ কতটা স্বাধীন আমার সন্দেহ আছে, কিন্তু তাও বলি আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি, স্বাধীনতা দিবস উদযাপন করি। সেলিব্রিটি তারা, যারা আজকা ওই কত বলো, তোমরা আরও ভালো বলতে পারবা তুমি, যে পাহাড়ের চূড়ায় পাহারা দিতে আছে, বিএসএফ বর্ডারে রয়েছে, তাদের জন্য চিন্তা কর। সেলিব্রিটি, হ্যাঁ, এক একটা দর হাঁকাইতেছো তোমরা, আমার এই রেমুনারেশন, হ্যাঁ, একদম মানে 18 তলায় বয়ে রয়েছো, গাড়ি ছাড়া চলো না। সেলিব্রিটি এইয়া দেখে তোমরা সেলিব্রিটি হও নাকি? জনসাধারণের সঙ্গে মেশো, তবে বুঝবা কিরকম সেলিব্রিটি। অবশ্যই। সব তলা ছেড়ে 18 তলা কেন, আমি প্রশ্নটা করতে পারতাম কিন্তু করলাম না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 18 তলা। আমি এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তার আগে একবার শুধু জিজ্ঞেস করে নেব যে গুছাইতের ভূমিকায় অভিনয় করার পর রাস্তাঘাটে মানুষ হঠাৎ মনে হলো না নতুন করে নিজেকে আবিষ্কার করা, নিজের কাজ অনেকে দেখছে। আমি সেলিব্রিটির কথা বলছি না, আমি স্টারের কথা বলছি না, কিন্তু একটা কাজ সবাই দেখছে। এবং এটা তো ঠিক, অনীক দত্তের ছবি, সেই ছবির বিজ্ঞাপন ভূতের ভবিষ্যৎ কিন্তু সেভাবে হয়নি, বরং মানুষ অনেক বেশি তার বিজ্ঞাপন দিয়েছেন, অর্থাৎ মানুষ দেখে এসে বলেছেন। নিশ্চয়ই মনে আছে অনীক দত্তের ছবি ভূতের ভবিষ্যৎ যখন রিলিজ করলো, এক একটা করে সপ্তাহ গেল, যেন মনে হচ্ছে লাফিয়ে লাফিয়ে ছবি আরো বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে। তোমার প্রশ্ন শেষ। প্রথম কথা বলি যে কোনো বিজ্ঞাপনের থেকে ধরো, সেটা তোমার আমাদের সোশ্যাল মিডিয়া হইতে পারে। এখন তো সোশ্যাল মিডিয়া মানে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব হওয়ার পরে, প্রথমে তো এইসব ছিল না, তখন তো বিজ্ঞাপন পেপারে, খবরের কাগজে, কিন্তু মাউথ পাবলিসিটি হচ্ছে খুব ডেঞ্জার। মানুষের মুখে মুখে তুমি দেখার পর হয়তো বৌদিরে বললা, ছেলেরে বললা, আমারই বললা, সঞ্জয় ছবিটা দেখো ভূতের ভবিষ্যৎ খুব ভালো। এই মাউথ পাবলিসিটির তো একটা প্রাধান্য আছে, মাউথ পাবলিসিটি। হ্যাঁ, এইটা আমাদের ভূতের ভবিষ্যতের সময় হয়েছিল। এবং ভূতের ভবিষ্যৎ সেই সময় আফটার 2 উইকস অনেক ছবিরে না শোয়ায় দিছিল, হ্যাঁ, অনেক ছবিরে শোয়ায় দিছিল। এবং ভূতের ভবিষ্যৎ প্রথমে তো বুঝি নাই, কারণ তখন তো ছবির শুটিং চলতেছে, তখন তো পুরো ছবিটা আমিও দেখি নাই যে কি হইতে চলছে, তখন বোঝা যাইতো না যে ছবিটা কি মাত্রায় যাইতেছে। তবে হ্যাঁ, ভূতের ভবিষ্যৎ যখন মিউজিক রিলিজ হইলো, তখন আমরা যখন গেছি, আমাদের যে দেবুদা ছিল, দেবুদা যে অনিতার চিফ এডি, তখন একটা কথা বলছিল, সঞ্জয় এরপর তোকে সুমিত সমাদ্দার আর উদয় শঙ্কর পাল, উনি আমাদের মধ্যে এখন আর নাই, কিন্তু অত্যন্ত ভালো এবং খুব ভালো ব্যক্তি, ভালো অভিনেতা, বলছি তোদের তিনজনের আর পিছন ফিরে তাকাইতে হবে না। আর সঠিক বলছিল, একদম পিছন ফিরে তাকাইতে হবে না। এবং সেটা অনুভব করি আফটার 3 মান্থ, এই কথাটা বলার 3 মাস পর থেকে আমি সেই টেটটা পাইলাম, সত্যি টেটটা পাইলাম। হ্যাঁ, আর পিছন ফিরে তাকাইতে হয় নাই। তখন প্রচুর ছবির কাজ, এখনও ছবির কাজ করতেছি, মেগা সিরিয়াল করতেছি, বিজ্ঞাপন করতেছি, থিয়েটার করছি, সবই ভালোবাসাই করতেছি। এবং আমি না সব জায়গায় টাকার অঙ্ক দেখি না। এমন অনেক ছবি আছে যারা খুব, এইসব ছবি খুব নাম করছে, সেখানে মানে আমি মানে টাকা যেটা আমি ডিজার্ভ করি বা আমি সেই যোগ্যতা আমার আছে পাওয়ার, আমি সেই টাকা চাইতেও পারি না, পাইও না। কেন জানো তো? আমি একটা জিনিস ভাবি, টাকা 2 দিন পর লোকে ভুলে যাবে, কিন্তু ছবিটা থাইকা যাবে। আজকাল ভূতের ভবিষ্যতে যদি আমি সেই অর্থে টাকা চাইতাম, তাহলে আমার ভূতের ভবিষ্যৎ করা হইতো না। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে ভূতের ভবিষ্যৎ আমি কী রেমোশনে কাজ করছি, এবং সেটা আমি নিজের মুখে বলছি। আমার গডফাদার অনীক দত্তও বলে নাই, খালি আমার জিজ্ঞাসা করছিল যে তুমি এই মুহূর্তে কত টাকা নাও। আমি এই মুহূর্ত সেই মুহূর্ত কী রে ভাই, মুহূর্তটাতে আমি ধরতে পারতাছি না। বর্তমান রাজনীতিতে আমরা অনেক তাবর অভিনেতাকে দেখেছি রাজনীতিতে পা রাখতে, তো আপনার কখনো ইচ্ছা হয়নি যে রাজনীতিতে আসি? আমার কাছে অফার ছিল অন্য একটি দলের থেকে, কিন্তু এই যে যারা যাচ্ছে না, তারা যে লাইফ, যে ভবিষ্যৎটা না সিকিউর করার জন্য গেছে। আরে 5 বছর থাকতে পারে তো কি পায়, পেনশনের টাকা, প্লেন ফেয়ার, তাই তো প্লেন ফেয়ার, তারপরে কী সব আবার কি অনুদান পায়। হ্যাঁ, যেইটা যার লক্ষ্য সেইখানে থাকাই ভালো, ঠিক আছে। হ্যাঁ, রাজনীতির বোঝে না, তারা গিয়া সংসদে বয়ে রয়েছে। হ্যাঁ, একটা কথা বলবে, কোনো কথা এর আগে দেখছো তোমরা যে যারা গেছে তারা একটা কোনো কথা বলছে? তা কি বলবার, তা মানে যার যেখানে স্থান সেখানে থাকাই ভালো। আমি অভিনয় করে আমি অভিনয় করুন, আমি রাজনীতি করি রাজনীতি করুন। রাজনীতি তো একটা প্রফেশন, এখন একটা পেশা। বিনা পয়সায় তো কেউ রাজনীতি করে না, করে বিনা পয়সায় কেউ রাজনীতি করবে না। টাকা, সব কিছুর মূলে হচ্ছে টাকা। ওটাও একটা চাকরি,
কিন্তু ওইটা ওরা ভাবে না যে আমরা জনতার চাকর, ওরা ভাবে জনতা আমাদের চাকর। ওই ভোটের আগে এসে একবার হাত জোর করবো, দাদা দেখবেন, দিদি দেখবেন, আপনাদের এলাকায় যা সমস্যা সব দূর করে দেবো, তারপরে তোমারই ঘুরতে হবে হ্যারিকেন নিয়ে, দাদা আপনি কোথায় দাদা, দাদা খুঁজে পাবেন। কাজেই যার যেখানে থাকার দরকার সেখানে থাকাই ভালো। হ্যাঁ, করি না, করি। আজকে আমাদের সাথে একসময় আন্দোলন করছিল একটা বিষয়বস্তু নিয়ে, তখন সে একটা রাজনীতির ছত্রছায়ায় ছিল বা একটা নীতি সে অনুসরণ করত। এখন পার্লামেন্টে, এখন সে পার্লামেন্টে রাতারাতি ভোল বদল, এরকম অনেক দেখছি। একসময় রাসবিহারী মোড়ে দাঁড়ায় বলতে ইনকলাব জিন্দাবাদ, একা চেঞ্জ, কাজে টাকার কাছে সব বিক্রি হয়ে যায়। এদের শির দ্বারা সোজা না, সবাই তো আর আমার গডফাদার অনিক দত্ত না, কারণ এদের রাখতে হয়। সে আমার ডিরেক্টর লেভেলেও আছে, প্রডিউসার লেভেলেও আছে, অভিনেত্রী লেভেলেও আছে, কিন্তু সবাই বিকৃত না বাবা, সবাই না। এবার আমারে বলছি না, আমার মতন অনেকে আছে। কি হবে? ওরা কোটি কোটি টাকার মালিক, আমি তো 10 টাকার মালিক, এইটাই তো, তাই না? এই বাইরে তো কিছু না। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. না, আমার রাজনীতি নিয়ে প্রশ্ন নয়। আপনি বলছেন যে যদি কারোর অভিনয় একটা চেষ্টা থাকে, অভিনয় করতে চায় কোনো কেউ, তো সেক্ষেত্রে আগে পাড়ার থিয়েটার থেকে শুরু করুক, যদি কোনো ছোটো দল থাকে সেই ছোটো দল থেকেই শুরু করুক। কিন্তু মানুষ যারা নতুন অভিনয় আসছে এবং টিভির পর্দা দেখেই তারা অভিনয়ের একটা পাচ্ছে যে আমিও যদি অভিনয় করতে পারতাম, আমিও যদি হিরো হতে পারতাম, তারা কিন্তু থিয়েটার ভাবে না, তারা কিন্তু ওই বড় পর্দাটাই ভাবে। তাই জন্য বড় পর্দায় ডিরেক্ট চলে আসছে, তারা থিয়েটারে আর যাচ্ছে না। তাদেরকে কিভাবে বোঝানো যাবে যে বড় পর্দাটা আসল নয়, থিয়েটারটাই অভিনয়ের জগতের আসল মাধ্যম? এই যে তুমি প্রথমে যে কথাটা বললে না, যে তার প্রথম বাসনা হচ্ছে আমি অভিনেতা হব, এইটা না, আমি নায়ক হব, আমি নায়িকা হব, তাই তো? অভিনেতা হওয়া আর নায়ক নায়িকা দুটো কিন্তু আলাদা, এক না। তাদের মনের মধ্যে গাইড যে আমরা নায়ক নায়িকা হব, অভিনেতা হব না। এবং তুমি শুনলে খুশি হবা, এখনকার নায়ক নায়িকারা ওরা চেষ্টা করতে যে আমরা অভিনেতা অভিনেত্রী হব। ছবি তো দূরের কথা, ছবিতে পড়ে যাবে, তারা আগে মেগা সিরিয়ালে যাওয়ার চেষ্টা করে। এই জন্য তারা খুব ভুল পথে পা বাড়ায়। তারা তাদের এমন ছেলে মেয়েদের সাথে আমরা অভিনয় করছি যারা নাকি তাদের প্রচুর রিল, তাদের প্রচুর ভিউয়ার্স, হ্যাঁ, কিন্তু নাটকটা কি সেইটাই জানে। আমি অবাক হয়ে গেছি এইটাই। একদিন মানে মেকআপ রুমে আলোচনা ছিল, সে ম্যাক্সিমাম সিরিয়ালে থাকে, হ্যাঁ, নেগেটিভ রোলে, কিন্তু না, সে খুব সৎ। আমি বলবো, সে স্বীকার করছে নাটক কি আমি তো জানি না, আমি নাটক শুনলাম। সিরিয়াসলি বলছি, ব্যাপারটা হাসির লাগতে পারে, সে বলছে নাটক কি আমি জানি না। এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা নাটকটা জানে না, নাটক কোনোদিন করে নাই, কিন্তু অভিনেতা অভিনেত্রী হইতে হচ্ছে। ওই একটু ঘোরাঘুরি করে ইন্ডাস্ট্রি পাড়ায়, হ্যাঁ, কোনো ম্যানেজারের নজরে পড়ে, দাঁড়া তোর সুযোগ করে দিচ্ছি, তারপরের গল্প আমি জানি না, হ্যাঁ। এবং এই যে অভিনয় যে স্কুলগুলি বলছি না, আমি এরকম এখন করাই না, অনেক স্কুলে অভিনয়ের ক্লাস নিতাম, কিন্তু ওখানে আমার সমস্যাটা হয়েছিল অন্য। সেটা হচ্ছে যে ওখানে তুমি সব কথা বলো, নাটকের কথা বলতে পারবে না, কারণ সবাই টাকা দিয়ে এই সমস্ত অভিনয় স্কুলে ভর্তি হয় শুধুমাত্র সিরিয়ালে অভিনয় করবে। আর ভবিষ্যৎ অ্যাঙ্কারিং, নিউজ রিডিং, হ্যাঁ, মডেলিং, সব ব্যাপারে বলো, মানে প্রচারে থাকাটাই উদ্দেশ্য। আমাকে লোকে ছিল এটারে কথা বলতে পারবো না। আমি ক্লাস করে বেরিয়েছি, গার্জেন আমার পাশে দাঁড়াইছে, দাদা অমুক জায়গায় মেরে দিছিলাম, এত টাকা নিয়েছে। আমরা গেলেন কেন? তার থেকে থিয়েটারে দেন, তাদের যদি পারেন 1000 টাকা দিয়ে হেল্প করেন, সেইটা যাবে না। এবং তুমি অবাক হবা যে আজকাল যেটা হচ্ছে একটা যেটা খুব সর্বনাশের জায়গা, সেটা হচ্ছে মেগা সিরিয়ালে মূলত যেহেতু ওরা টানা চলে, তো মানে এত মানে মানে এগুলি তো আমি বললাম যে মানে মানে কী বলবো এটা তোমাদের ভাষায়, যে বাচ্চাদের উপর অত্যাচার করা। কারণ তাদেরও বাবা মার শখ আছে আমার ছেলে মেয়ে অভিনয় করুক, ক্লাস 5-এ পড়ে, ক্লাস 4-এ পড়ে, তারা অভিনয় করতে চলে আসে। এবং আলটিমেটলি দেখা যায় যে একটা পরীক্ষা দিতে পারছে না স্কুল থেকে বাই করে দিচ্ছে, অন্য স্কুলে গিয়ে চান্স নিচ্ছে। আমি জিজ্ঞাসা করছিলাম, খুব একটা পপুলার সিরিয়াল করতাম তখন আমি, হ্যাঁ, তার নায়িকারে জিজ্ঞাসা করছিলাম, নায়িকা ক্লাস 5-এ পড়ে, হ্যাঁ, পরীক্ষা বলছে 2টো পরীক্ষা দিতে পারি নাই।
আলটিমেটলি পরে খবর পেলাম সে আরেকটা স্কুলে ভর্তি হতে গেছে। এইগুলি খুব খারাপ জায়গা। আমার মতে বলে পড়াশোনাটা শেষ করে আসাই ভালো, এবং যদি অভিনয় সবারই শখ থাকতে পারে, কেউ হয়তো ভালোবাসা আসে, কেউ পরবর্তীকালে এইটার হয়তো পেশা হিসেবেও নিতে পারে। তবে আমি তো প্রথমে পেশা হিসাবে নিয়ে আমি ভালোবেসে আইছিলাম, পরে এটা আমার পেশা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু থিয়েটারটা হচ্ছে মেইন পীঠস্থান আমি মনে করি। আর সবার সাথে কি মত আমি জানি না। যাদের পয়সা আছে, বাবা মার পয়সা আছে, তারা অভিনয় স্কুলে ভর্তি করবে, যাবে তাদের বছরে ভর্তি হওয়ার সময় 40-45 হাজার টাকা নেই, এরকমও আছে, এরকমও স্কুল আছে। কিন্তু সেই ক্লাসটা করায় গিয়ে কোনো একটা থিয়েটারের মঞ্চে ক্লাসটা করায়। আমি তো অনেক বড় বড় দলে নাটক করছি, মানে এটা আমার সৌভাগ্য হয়েছে যাদের সাথে করছি, এবং অনেক দলের আমি ফাউন্ডার মেম্বারও। এবং এই মুহূর্তে আমি যে দলটিতে আছি, গড়িয়া বেঙ্গল ড্রামা বাজ, সেখানে বিশ্বরূপ বিশ্বাস আছে, বিশ্বরূপ, ভাস্কর সেনগুপ্ত আছে, বিশ্বরূপ খুব ভালো ডিরেক্টর, তুমি জানো বিশ্বরূপ ভালো অভিনেতা, ভালো ডিরেক্টর, ভাস্কর দা খুব ভালো নাট্য ব্যক্তিত্ব, হ্যাঁ, এবং খুব ভালো নাট্যকার। তাদের সাথে আমি কাজ করতে আছি, এবং আমাদের একটি প্রযোজনা হচ্ছে, একটা প্রোডাকশন উঠতে আছে, দি ফাদার অফ বেঙ্গলি থিয়েটার, গিরিশ ঘোষের উপরে। এবং সেখানে আমি একটি চরিত্র করতে আছি, মানে আমার কাছে সবার কাছে এই চরিত্রটা খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার, একটা চ্যালেঞ্জিং চরিত্র। কারণ এই চরিত্রটা তো কোনোদিন আমরা চোখে দেখি নাই, এর কোনো ভিডিও মনে আমরা দেখি নাই। এর যে বাচন ভঙ্গি, সেইটা একটা ধারা নিয়ে আইছে। নিশ্চয়ই বুঝতে পারছি কার কথা বলতে আছি, ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব। হ্যাঁ, তো সেখানে এই চরিত্রটা আমি করতে আছি, কাজে আমারও সেইটাই মেনটেন করতে চাই যে উনি যেটা আমরা দেখে আইছি আর কি। কিন্তু এর তো কোনো অডিও ক্লিপিংস আমাদের কাছে নাই, কোনো ভিডিও ক্লিপিংস আমাদের কাছে নাই। হ্যাঁ, তো এই দলে আমি নাটকরা বেশ ভালোই আছি। একটা সময় একটু ইরেগুলার হয়ে গেছিলাম, যাইতে পারতাম না, কিন্তু এখন করতে হইতেছে। আমাদের সেপ্টেম্বরে শো আছে মধুসূদন মঞ্চে, মানে সঞ্জয়কে সেখানে রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমিকায় দেখব, যদি ঠাকুরের কৃপা হয়। কারণ আমি এই মুহূর্তে একটু চাপেও আছি একটা যাত্রা কোম্পানির সাথে, মানে আমরা ঘন ঘন ফোন করতেছে, কিন্তু আমি এখন এগ্রিমেন্টে সই করি নাই। হ্যাঁ, টাকা তো যাত্রাতেই সবচেয়ে বেশি, সবচাইতে বেশি, কিন্তু আমার ওনার ওই মোড অফ পেমেন্টটা পছন্দ হচ্ছে না। মানে এটা নাও রাখতে পারো, এডিট করে দিতে পারো, মোড অফ পেমেন্ট আমার পছন্দ হইতেছে না। কারণ আমি বলছি 5 শোয়ের টাকা, প্রতিদিনের টাকা প্রতিদিন নেবো, উনি বলছে 5টা শো অন্তর অন্তর। আমি পারবো না আমি, কিন্তু সব সুবিধা আছে, গাড়ি। এখন সঞ্জয়ের অভিনয় দিয়েই সমস্ত কিছু হয়। পেশা বলতে গেলে একমাত্র অভিনয়, পেশা বলতে গেলে একমাত্র অভিনয়। ভালোবাসার পাশে একটা পেশা আছে, যেটা তোমার অন্তত জানা উচিত ছিল। কারণ LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল, হ্যাঁ, 17 নম্বর ব্রাঞ্চে, আমি তার ওপরের ব্রাঞ্চে ছিলাম। তো ওইটা আমার ভালোবাসার জায়গা, ওইটা আমার ভালোবাসার জায়গা। মানে জীবনটা তো অদ্ভুত, কোথাও জীবনটায় কোথাও বিমা, কখনো ফুটবল আনন্দের সঙ্গে, হ্যাঁ, কখনো প্রুফ রিডার হিসেবে খবরের কাগজে কাজ করা। হ্যাঁ, কিন্তু একটা জিনিস সঞ্জয়ের জীবনে একই থেকে গেছে, সেটা হচ্ছে অভিনয়। হ্যাঁ, নিজেকে আদ্যপান্ত অভিনেতা হিসেবেই মনে করতে ভালোবাসো? একদম ভালোবাসি, এবং আমি নিজের অভিনেতা বলতে ভালোবাসি। এবং আমি মনে করি আর 5টা ব্যক্তির থেকে একটু আলাদা। কারণ আমি যেটা করতেছি, ধরো বিনোদন তো একটা কথা, কিন্তু আমি যখন রাস্তাঘাট দিয়ে হাঁটতেছি, তখন আমি ক্যারেক্টার অবজার্ভও করি। এই যে আমি মেট্রোতে উঠি, আমি দেখি যে কোন লোকটা কীভাবে ঘুমায়, যতটা মাথায় রাখা যায়, কি সবই কি মাথায় রাখা যায়? অবশ্যই অবজারভেশন, মানে পর্যবেক্ষণটাই তো আসল। অভিনয় যদি 10টা সূত্র থাকে, তার মধ্যে অবজারভেশনটাও একটা, সব তুমি মাথায় রাখতে পারবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমি কার ভূমিকায় অভিনয় করছি, সেই মানুষটা কিরকম, বাসের যিনি টিকিট কাটেন, কন্ডাক্টর, তিনি কি করেন, মোবাইলে খুব কথা বলতে আছে, অবশ্যই ঘুমাইতেছে এইভাবে, মানে এইগুলি, বা রাস্তাতে হাঁটতে হাঁটতে কথা বলতে আছে, এইগুলি। হ্যাঁ, এবং আমি প্যাকও খেয়ে গেছি, মানে গালাগালিও খেয়ে গেছি, এরকম হয়েছে, এরকম গুছাই দিয়া। হ্যাঁ, তখন তো ছবিটা সদ্য মুক্তি পাইছে। তো আমি এরকম রাস্তা দিয়ে হাঁটতেছি, বাঁশজুনি এরকম কোনো দিকে, আমি খুব তো রাস্তায় হাঁটাচলা করি, মানে নিজের কাজে, এমন না যে লোকে আমার দেখুক আমি যাচ্ছি রাস্তা দিয়া, সেইটা না, আমি আমার কাজেই যাচ্ছি। তো স্বামী স্ত্রী রাস্তা দিয়ে যাইতেছে, তো বউ আমারে দেখছে, বউ আমার দেখে বলছে, ওই দেখো 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 কে যাচ্ছে, স্বামীরে বলছে। আর স্বামী গেছে রাইগা, হয়তো কোনো ভালো মধুর আলোচনা করতে করতে যাইতেছিল, সেই সময় আমি বিঘ্ন ঘটাই দিছি যে আমি যাইতেছি, এইটা বউ বলছে, রীতিমতো একটা গালাগালি দিল আমারে, আর একটা শব্দ ইউজ করলো আমারে, তোমরা একটা এখানে পিং বা কিছু একটা দিয়ে দিও, মাল। হ্যাঁ, হ্যাঁ ছাড়ো, মানে একটা গালাগালি দিয়ে দিল। হ্যাঁ, তো যেরকম ভালোবাসায় পেয়েছি, সেরকম মাল শব্দটাও শুনছি। হ্যাঁ, যে আমরা যে অভিনয়টা অভ্যস্ত, বিশেষ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কোথাও মনে হয়
সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, পরবর্তীকালে উৎপলেন্দু চক্রবর্তী, নব্যেন্দু চট্টোপাধ্যায় অথবা পূর্ণেন্দু পত্রী, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, এই যে একটা বিরাট ধারা রয়েছে। এবং অধুনা কমলেশ্বর দা, অনিক দত্ত, এদের ছবিতে যে অভিনয়টা তারা চান আর যে অভিনয়টা মূল স্রোতের পশ্চিমবাংলার ছবিতে রয়েছে, দুটোর মধ্যে একটা প্রভেদ আছে। আমার খুব দুর্ভাগ্য যে যে নামগুলি তুমি বললা, তাদের মধ্যে ধরো প্রথম দিকে যে নামগুলি বললা, ঋত্বিক ঘটক, মানিকবাবু, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ওনাদের সঙ্গে তো আমার কাজ করার সৌভাগ্য হয়নি তখন। মানে ওই সময়টা মানে আমি অভিনয়টা কি তাই জানতাম না, বা তখন আমি এখন বলছি তোমার, এখনকার দিনে যদি বলো কমলেশ্বর দা, ওনার সাথে আমার কাজ করা, আমার দুর্ভাগ্য যে আমার কাজ করার সৌভাগ্য হয় নাই। তার মধ্যে যে আমার গডফাদার অনিক দত্তের নামটা বললাম, ওনার সাথে তো অনেকগুলি কাজই করছি এবং করতেছি। উনি কিন্তু একটা ধারা বজায় রাখে। উনি একটু মানে সত্যজিৎ রায়ের খুব বড় ভক্ত আর কি, একদম মানে খুব বড় ভক্ত। এবং ওনার সেটা শর্ট ডিভিশন থেকে শুরু করে, হ্যাঁ, আর্ট ডিরেকশন থেকে শুরু করে, আবহ, প্রত্যেকটা জায়গায় প্রভাব। অনিক দত্ত অনেকেই বলে সত্যজিৎ রায়ের অনুসারী। হ্যাঁ, কিন্তু মানে মানে উনি কারো মানে সেরকম না যে ওনার নিজস্ব সব মৌলিক গল্প, এমন না যে কোনো একটা গল্প থেকে অনুবাদ করে নেওয়া, ওইসব কিছু না। একদম মানে ওনার গল্প মানে অন্যরকম। এবং আরো অনেকে কাজ, যেমন শিবুদা, আমার উইন্ডোজের শিবুদা, ওদের ছবিও খুব ভালো হয়। খালি আমার দুর্ভাগ্য যে আমার সঙ্গে কমলেশ্বর দার সঙ্গে আমার কাজ হয় নাই। কিন্তু মানে তখনকার যে সাবজেক্ট ছিল, মানে ওই লিজেন্ডের আমলে আর এখনকার সাবজেক্টের পার্থক্য আছে। মানে কিন্তু কোথাও কি মনে হয়, আমি বলছি ধরো আমরা যদি মানিকবাবুর কথাই ধরি, সত্যজিৎ রায়, উনি এখন কি হবে সেটা তখন টেরটা পাইছিল, আজকে কত বছর আগে, যেটা আমরা কোথায় দেখতে পাই, হীরক রাজার দেশে অবশ্যই দেখতে পাই। শুধু হীরক রাজার দেশে কেন, গণশত্রু থেকে শুরু করে আগন্তুক পর্যন্ত যেন মনে হচ্ছে এই সময়েরই কথা বলছেন। কিন্তু কোথাও কি মনে হচ্ছে অভিনয়ের ধারাটা ওই সমস্ত ছবিতে, আমি ধরে নিলাম এই সমস্ত অন্য ধারার ছবি যেখানে নায়িকা গাছের চারপাশে আঁচল ছড়িয়ে নাচছে না, নায়ক গাছের ডাল ধরে হঠাৎ ঝুলে পড়ে গান গাইছে না, এই সব ছবিগুলো থেকে এদের ছবির অভিনয়ের রীতিটা আলাদা। একদম। এই রীতিটাকে কি বলবে? একদম। এখন যেটা হচ্ছে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন দর্শক আর এটা চাইছে না। এখন আর ওই নায়ক নায়িকা ভিত্তিক তো কোনো ছবি হয় না, এখন গল্পই হচ্ছে নায়ক। হ্যাঁ, আমি তোমার ডিরেকশনেও কাজ করছি, পুজোর ডায়েরি, আমরা 2017-তে ছবিটা করছি, আমরা একসাথে অভিনয় করছি পাবেলের ছবিতে, বাবার নাম গান্ধীজি, অত্যন্ত ভালো একটি গল্প। তোমার গল্পটি অত্যন্ত একটি ভালো গল্প, একটুখানি হয়তো আমাদের কাজ বাকি আছে, ওইটা করলে আমরা রিলিজ করতে পারি যদি তোমার সদিচ্ছা থাকে। না আছে। হ্যাঁ, প্রযোজকের সদিচ্ছা, যদি তোমার সদিচ্ছা থাকে, কারণ গল্পটা হচ্ছে মেইন। আর আমি মনে করি যারা প্রথম পরিচালনা হইব তারা ওই কোমর দোলানো নাচ দিয়া ছবি, ওইসব ছবি যদি না করে, মানে প্রডিউসারও তো একটা খাটনির পয়সা, সবার তো আর ওই কালো বাজারি টাকা না যে এইখানে এসে সেটা সাদা করবে, তা তো না, অনেকের খাটনির টাকা নিয়েও আসে। গল্পই এখন ছবির কথা বলে, গল্পে যে ছবির নায়ক। দু ধরন অভিনয় শিল্পর কথা অনেকে বলেন, বিশেষ করে আমরা জানি এখন নয়, একদম গ্রিক দেশ থেকে, যে একজন ভদ্রলোক অভিনয় করছেন রাস্তায় দাঁড়িয়ে, এমন তিনি অভিনয় করলেন যাতে তাকে জুতো ছুঁড়ে মারল লোকে, সত্যি ভেবে। এক, দ্বিতীয় হচ্ছে মঞ্চে অভিনয় করছে, এমন একটা সফোক্লিসের ভূমিকা কোনো একটি নাটকে এমন একজন অভিনয় করলেন, সবাই অভিনয় তারিফ দেখে বলছে কি সূক্ষ্ম অভিনয়। কোন ধারাটায় তুমি বিশ্বাস করো? যেটা জুতো ছুঁড়ে মারলো, যারে জুতো ছুঁড়ে মারলো, কারণ ওইটাই সার্থকতা। মানে তার ওই অভিনয় দেখা, হয়তো সেই স্ট্রিট ড্রামা করতেছে, মেবি পথনাটিকা, তার মানে আমি তার উপর এত বিরক্ত হয়ে গেছি, এরকম একটা লোক হইতে পারে, তার মানে তার বহিঃপ্রকাশ ঘটলো আমার, তাই না? আমি তার জুতা ছুঁড়ে মারলাম। আর এই যে মঞ্চে যেটা বললাম পরে যে নাটকটা, হ্যাঁ, সে দেখতে গেছি, হয়তো কমপ্লিমেন্টারি দিছে, হয়তো বললাম কি অভিনয় করলা, এটা দাদা তোমার অভিনয় কোনো জবাব নেই দাদা, তোমার একটা আলাদা গুণ আছে, বুঝলা, তুমি মানে জাত অভিনেতা। হ্যাঁ, কিন্তু এটা আমি তোমার সর্বনাশ করে চলে গেলাম। ওখানে লোকটি কিছু বললো না, খালি জুতা ছুঁড়ে মারলো, এখানে এত কথা বললে তোমার সর্বনাশ করে দিলাম। আমি জানি না তুমি কতটা সর্বনাশ করলে। আমরা একটা ছবিতে পুরো অভিনয় করেছি, মনের কথাটাই হয়তো বলে দিলে সঞ্জয়। না সঞ্জয়, আমি একটা কথা তোমার কাছে খুব পরিষ্কারভাবে জানতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিম বাংলায় যে বাংলা ছবি হচ্ছে,
সেই ছবিতেও কিন্তু কোথাও কোথাও আমরা জানি কোথাও রাশিয়ার কোনো ছবি বা কোনো লাতিন আমেরিকার ছবি তারও নকল হচ্ছে, আবার দক্ষিণ ভারতের ছবিও নকল হচ্ছে। কিন্তু এদের থেকে যারা স্বতন্ত্র ছবি করে, এরকমও তো ছবি আছে, বাকিটা ব্যক্তিগত বা বিক্রমের আসা যাওয়ার মাঝে, এরকমও তো ছবি হয়েছে, বা অনিক দত্তের ছবি বা কমলেশ্বর দার ছবি, যারা অন্য ধারার ছবি করার চেষ্টা করে। কোথাও কি মনে হচ্ছে অভিনয়ের যে রীতিটা দুটো ছবির ক্ষেত্রে আলাদা? আমি তো বলুন, তুমি পরে যেটা বললে যে নিজেদের গল্প নিয়ে যে ছবি, সেটার কৃতিত্ব বেশি, সেটার আমি বেশি ক্রেডিট দেবো। কারণ গল্প চুরি করে সেই গল্প দিয়ে ছবি করা, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। আমি এমন এমন ডিরেক্টরের কাজ করছি যারা সামনে ওই ল্যাপটপ খুললে বয়ে রয়েছে, ওই ধরো কোনো একটা ছবি, দক্ষিণী ছবি হোক, মেবি ও যদি আঙুলটা এরম দেখে, আমারও দেখাইতে হয়েছে, হ্যাঁ আমারও দেখাইতে হয়েছে, ওখানে বয়ে রয়েছে ল্যাপটপটা খুললা, সঞ্জয় এ কে হওয়া ভাই, ইধার দেখাও, ইধার ইধার দেখাও, কারণ ওখানে দেখাচ্ছে ইধার। আমি কোনো সময় এটা না দেখাবো যে আমি এরকম ঘাড়, হ্যাঁ এই আপনাদের ঠিকানা এসে গেছে এই দিকে, করতে পারুন না, আপনাদের ঠিকানা এসে গেছে এই দিকে, এটাই করতে হবে। কি অদ্ভুত, কি অদ্ভুত ব্যাপার, মানে এত কপি করা হয়েছে। এখন একটু পরিমাণে কমছে, এখন এখন তো আমরা দেখতেই, এখন অনেকে লজ্জাও পায় প্রকাশ্যে করতে, মাথায় ল্যাপটপের বদলে মাথায় রাখছে। কিন্তু এখন ছবির ঘরানাগুলি চেঞ্জ হয়েছে এখন, হ্যাঁ এখন লোকে দর্শক ভালো ভালো ছবি উপহার পেয়েছে, তার প্রমাণ আমি নাম নিয়েই বলতে পারি, কিন্তু এখন বলতেছি না, যে হলে এখন ভালো দর্শক সংখ্যা হইতেছে, দর্শক গিয়ে ছবি দেখতেছে, এবং প্রডিউসারও মানে সব ডিরেক্টরের ক্ষেত্রে আমি বলছি না, মুষ্টিমেয় কয়েকজন যারা আবার ওই যে ছবির লভ্যাংশ পেয়েছে টাকা ঢালতে মোটামুটি একটু রাজি হইতেছে, তার প্রমাণ তুমি পেয়ে গেছো, আমার আর বলার অপেক্ষা রাখে না। ঠিক ঠিক, হ্যাঁ অবশ্যই। না আমি এবার একটা যে প্রশ্ন করব, যে আমরা সবসময় গ্রুপ থিয়েটার গ্রুপ থিয়েটার গ্রুপ থিয়েটার বলি, সত্যজিৎ রায় খুব পরিষ্কারভাবে তিনি একজন বিখ্যাত বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রকে বলেছিলেন, এবং মনোজ মিত্র তুমি শুনলে খুশি হবে, আমাদের টাফ টকে এসেছিলেন। ও তোমার শিক্ষক ছিলেন রবীন্দ্র ভারতী। তিনি আমার টাফ টকে এসেছিলেন এবং তিনি স্বীকার করেছেন, অস্বীকার করেননি, যে কোথাও সত্যজিৎ রায় মঞ্চ থেকে সেইভাবে খুব কতিপয় অভিনেতা অভিনেত্রী ছাড়া নেননি। তার অন্যতম কারণ হচ্ছে মেলোড্রামা বা কোথাও কোথাও নাটকীয় একটা মুহূর্ত তৈরি করা একজন নাট্য অভিনেতার যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের মধ্যে পড়ে, ছবির ক্ষেত্রে আবার অনেক সময় মেলোড্রামা হিসেবে সেই নাটকীয় মুহূর্ত ধরা দেয়, অর্থাৎ অতি নাটকীয় মনে হয়। সেই জন্যে অনেকে মঞ্চে সফল হলেও, তুমি বা অনির্বাণ ভট্টাচার্য বা আরো একজন অনির্বাণ আছেন, তোমরা হয়তো সফল হয়েছো, কিন্তু অনেকেই কিন্তু সফল হতে পারেনি, এটা তো মানবে। এটা প্রথম একটা করে বলি, প্রথমে যার নাম নিলা তুমি, মনোজ মিত্র, উনি আমার টিচার ছিলেন। আমি একটু বলতে চাই, আমি তখন জাস্ট রবীন্দ্র ভারতী অ্যাডমিট নিয়েছি, তো মনোজ মিত্র নামটা জানতাম, উনি দেখতাম সবসময় কি লিখা যাচ্ছে, তো উনি আমার ডাকলো, এই যে ছোকরা ছোকরা এদিকে আসো, একটা দেশলাই এনে দাও। 25 পয়সা তখন দাম ছিল, আমরা দিলাম, আমি টাকাটা নিজের কাছে পয়সাটা রেখে দিয়েছিলাম, আমার নিজের পয়সাতে দেশলাই এনে দিয়েছিলাম। হ্যাঁ মানে এতটাই, ওই 25 পয়সাটা রেখে দিয়েছি, হ্যাঁ আমার নিজের পকেট দেওয়া অন্য 25 পয়সা দিয়ে আমি একটা দেশলাই এনে দিয়েছিলাম। হ্যাঁ মানে মানে তখন এরকম একটা ব্যাপার আর কি, মানে এবং আমরা টিচারকে যথেষ্ট রেসপেক্ট করতাম। এখনও আমার যদি স্কুলের কোনো টিচারের দিকে আমি রাস্তা দ্বারা নমস্কার করি, আমার মতন অনেকেই করে, কিন্তু একটু এখন যেন অভাবটা দেখা দিচ্ছে। আর সেকেন্ড প্রশ্ন তুমি যেটা করছো, যে নাটকের অভিনয় এবং পর্দায় অভিনয়, এই দুটোর মধ্যে মানে প্রচুর ফারাক আছে, দুটোর একসাথে গুলায় ফেললে হবে না। ফারাকটা কোথায়? নাটক যেহেতু আমরা হলে, মূলত আমি হলটাই ধরলাম, প্রসেনিয়াম থিয়েটার হলটাই ধরলাম, ওখানে তো দর্শক থাকে, এবং যেহেতু আমরা লাস্ট রোয়ের দর্শকরা আমার ডায়লগ যেরকম শোনাইতে হবে, এক্সপ্রেশন এখানে একটু লাউড সব কিছু হয়, এক্সপ্রেশন বড় করে হয়, কিন্তু ক্যামেরা তো সেটা হয় না। এখানে হচ্ছে দর্শকের চোখ হচ্ছে মঞ্চে, দর্শকের হচ্ছে আসল, ঠিক। আবার ক্যামেরা হচ্ছে, ক্যামেরা লেন্স হচ্ছে চোখ। এখানে আমি যা বলবো পর্দায় বা টিভির পর্দায়, সেখানে যে ক্যামেরা যে লেন্স সেটা হচ্ছে চোখ, তো দুটো অভিনয় কিন্তু এক না। এখানে অতি বড় একটা এক্সপ্রেশন দেওয়ার কথা বললে হবে না। তার মানে অনেক অভিনেতা আছেন মঞ্চে সফল, চলচ্চিত্রে সফল নয়, আবার চলচ্চিত্রে সফল মঞ্চে সফল নয়, তার কারণ অভিনেতাদের বোধহয় এই ফ্লেক্সিবিলিটিটা সেটা বোধহয় সবার থাকে না, এইটা সবার থাকে না। মানে আমি এই মুহূর্তে নাম বলতে আসি না, মঞ্চে খুব সফল কিন্তু মিডিয়াতে সফল না, কারণ তার অভিনয়টা একই রকম। ঠিক, মানে মঞ্চেও যেরকম করতেছে, যেরকম ভাবে ডায়লগ থ্রো করতেছে,
ক্যামেরা তো সেইভাবে করতেছে, যেভাবে এক্সপ্রেশন দিতেছে ক্যামেরা তো সেম এক্সপ্রেশন। দুটো তো আলাদা, দুটো মিডিয়াই তো আলাদা। অবশ্যই। অভিনয়টা এক জায়গায়, কিন্তু মাধ্যম দুইটা আলাদা। অবশ্যই। সেটা অনেকে হয়তো বুঝতে পারে না, বা অনেকের ধরনটাই সেরকম। ধরনটাই হ্যাঁ ধরনটাই একটা টাইপ হয়ে গেছে, এরকম আছে। তা তুমি যখন মঞ্চে থাকো আর যখন পর্দায় থাকো, তখন নিজেকে কি সেই হিসেবে পরিবর্তনশীলতায় বিশ্বাস করো? অর্থাৎ আমাকে পরিবর্তন করে নিতে হবে, আমাকে লেন্সটাকে প্রাধান্য দিতে হবে? হ্যাঁ, মানে মানুষ তো দেখতে দেখতে শেখে, মানে মানে কাজ করতে করতে শেখে, যে কোনো প্রফেশনেই হোক কাজ করতে করতে শেখে। কারণ মঞ্চটা আমি অনেক আগে থেকেই করি, কিন্তু আমি মিডিয়া বা ক্যামেরার কাজ করতে 2010 মানে ভূতের ভবিষ্যৎ 2009-10 থেকে। তো এখন যেহেতু একটু শিখছি, মানে তাতে আমি লেন্সটা একটু জিজ্ঞাসা করে নিই, মানে লেন্স এবং কোন লেন্সটা ওয়াইড আছে, কোনটা ক্লোজে ধরবে। হ্যাঁ, ওই যে এই 50 দে, এই 25 দে, এই 30 দে, এগুলি কাজ করতে করতে মোটামুটি একটা আইডিয়া। কারণ যে অভিনেতা অভিনেত্রী বা টেকনিশিয়ানদেরও, যারা ক্যামেরার পিছনে বা ক্যামেরার সামনে, সবারই একটু সেই কাজটা সম্বন্ধে একটু মানে জ্ঞান থাকা দরকার। জ্ঞান মানে একটা বড় কথা বললাম, মানে একটু আইডিয়া থাকা দরকার, তা নাহলে এই মুহূর্তে করা খুব মুশকিল। হ্যাঁ, আপনার ঝুলিতে তো অনেক সিনেমাই রয়েছে, সেগুলো বেশিরভাগই সবই সাপোর্টিভ রোল। তো লিড রোলে মানে অভিনয় করতে ইচ্ছা করে না? আপনি একজন নায়ক হবেন, আপনারও একটা নায়িকা থাকবে, এরকম। তুমি খুব সরল মনে প্রশ্নটা করছো, আমিও খুব সরল মনে উত্তরটা দিই। সাপোর্টিং ক্যারেক্টার, প্রথমে যেটা বললা, একটা কথা মাথায় রাখবা, সেটা ছবি হোক বা যে কোনো আমাদের মেগা সিরিয়াল হোক, যাই হোক, সেখানে কিন্তু সাপোর্টিং যারা সহ অভিনেতা, তারা কিন্তু সেই ছবি বা সেই মেগা সিরিয়ালের একটা স্তম্ভ। নায়ক নায়িকা কী করবো, খালি কোমর দুলায় নাচবো, ডায়লগ ভুলে যাইব, আবার রিটেক হইব, এনজি হইব, ঠিক আছে, কারণ যারা দেখতে সুন্দর। তো এই কনসেপ্টটা এখন চেঞ্জ হয়েছে, যে নায়ক মানে দেখতে সুন্দর, নায়িকা মানে দেখতে সুন্দরী এখন আর নাই। কারণ গল্পে যদি একজন রিক্সাওয়ালা সে নায়ক হয়, একজন ঠেলাওয়ালা যদি নায়ক হয়, বা একটা বাড়িতে একজন ভদ্রমহিলা বাসন মাজে, সেই ওই গল্পের নায়িকা, তার মানে সেইটাই। আমি এর আগেও বলছি যে এখন আর কোনো ওরকম ডেফিনেশন নাই যে এ নায়ক এ নায়িকা, তারাও এখন অভিনেতা অভিনেত্রী হওয়ার চেষ্টা করে। এবং আমি কি করি না, আমিও আমার ইউটিউব খুঁজলেই পাবা আমার একটি ছবি, আমি যে এক রিক্সাওয়ালা, খুব সিরিয়াস ক্যারেক্টার, তোমরা দেখলে কাইন্দা ফেলবে, আমি এটা গ্যারান্টি দেওয়া বলতে পারি, চোখ দিয়ে জল বেড়ে যাবে। হ্যাঁ, এটা একটা শর্ট ফিল্ম 26 মিনিটের, সেটাতে আমি একটা খুব সিরিয়াস ক্যারেক্টার করছি। আবার সেন্ট জেভিয়ার্সের একটি, ওদের তো তোমার ওই কি বলে মাস কমিউনিকেশন বা ওই অভিনয়ের উপর পড়াশোনা, কারণ আমার করতে হয় কাজগুলি, রূপকলার কাজও করতে হয়, সেন্ট জেভিয়ার্সের কাজও করতে হয়, সেখানেও কাজ করছি, সেখানেও খুব সিরিয়াস ক্যারেক্টার করছি। হ্যাঁ, মানে সব রকম কাজই করতে হয়। তবে অভিনেতা কখনো নিজেরা জানি না সে অভিনয় করবে, ওই আমি নায়ক হব আমি নায়িকা হব এইটা যদি ভাববে না, তাহলে তার সামনে গর্ত খোলা রয়েছে। মানে আমি অভিনেতা, আমি যে কোনো ক্যারেক্টারে করব, কি আমার মনে কি খিদা নাই? আমি বারবার কি মানে আমি কমেডি করে যাব? আমার তো নিজেরও সেটা ভালো লাগে না, তাই না? ভালো লাগে? তুমি রোজই ডাল ভাত খেতে ভালো লাগবে, একদিন তো তোমার মনে হবে চলো আজকে একটু হাতে একটু জল দিয়া গন্ধরাজ লেবু দেওয়া মাইখা তারপরে খাই, তাই না? কাজে একটু নিজেরে আলাদা করা ভালো, একটু ভার্সেটাইল হওয়া ভালো। এবং সেটা যদি আমার অপোনেন্টে যারা আছে তারা যদি সেটা মনে করে, সেটা আরও আমাদের পক্ষে ভালো। না, সঞ্জয় দাঁড়া দিয়ে একটা অন্যরকম কাজ করাবো, একটা নেগেটিভ রোল করাবো। হ্যাঁ, এখন আমি সিরিয়াস ক্যারেক্টার করতেছি আমি। এইবার দেখো, মানে অ্যাকচুয়ালি একটা মানে পেটেরও তো ব্যাপার থাকে। হ্যাঁ, না সঞ্জয় দা এই চরিত্রটা তুমি করো, তোমারই ভাবা হয়েছে। হ্যাঁ, কারণ আগে বলছিলাম ইন্ডাস্ট্রি খুব খারাপ জায়গা, তোমার একবার যেই একটা বিষয় স্ট্যাম্প করে দেবে, অন্য প্রডিউসার ডিরেক্টর সাহস পাবে না যে ভাইঙ্গা সেটা দেওয়া বাইরে হবে। হ্যাঁ, যদি দর্শক না নেয়, তারা সেই চ্যালেঞ্জটা নিতে পারে না। আমি অভিনেতা চ্যালেঞ্জটা নিতে পারবো, চলো আমি নেগেটিভ ক্যারেক্টার করব। হ্যাঁ, কিন্তু তারা সেটা নিতে পারে না, তারা ভাই বসে, ও সঞ্জয় দা মানেই হচ্ছে বা অমুক দা মানেই হচ্ছে কমেডি। কিন্তু আমি কমেডির কখনো ছোটো করি না, কমেডি ইজ এ ভেরি টাফ, খুব টাফ কমেডি ক্যারেক্টার অভিনয় করা। ওরও একটা মাপ আছে, ওরও একটা ডায়লগ সুইংয়ের ব্যাপার আছে, ওটা ইলাস্টিকের মতন, ও ডায়লগ বাড়ায় তুমি ইম্প্রোভাইজ কইরা হবে না। কমেডি ছোটো ওই আমি বাড়ায় দিলাম, দর্শক নেবেই না দর্শক। কাজে আমার মনেও সেই খিদাটা আছে যে আমি একটু অন্য ধরনের চরিত্র করি। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us,
Call 7797662222 9775696237. আপনাকে বেশিরভাগ চরিত্রে দেখা গেছে কমেডিয়ান হিসাবে অভিনয় করতে, তো আপনার কখনো এই অভিনয় করতে করতে হাসি পেয়ে যায়নি? মানে করছেন কখনো করতে করতে সেই মুহূর্তে আপনার মানে হাসি পেয়ে গেছে এমন একটা কোনো ডায়লগ আপনি বললেন, সেরকম কখনো হয়েছে? মানে কমেডির চরিত্রে অভিনয় করতে করতে মানে এটা যেন আমার সৌভাগ্য যে কৌতুক অভিনেতা আবার এক পেশ হয়ে গেলে সেটা আবার আমার নিজের পক্ষে দুর্ভাগ্য মনে করতে পারি আমি। কিন্তু আমাদের ধরো আমি যদি নিজেই হাসি তাহলে দর্শক হাসবে কেন? দর্শকরা তো হাসাইতে পারুন না আমি, তাই না? এবার সেটা হয় কি যখন স্ক্রিপ্ট পড়তেছি, প্রথম স্ক্রিপ্টটা পড়লাম, আরে বাবা এই ডায়লগ, তখন একটু হাসি পায়। হ্যাঁ, কিন্তু যখন আমরা অভিনয় করি তখন হাসলে তো হইব না। হ্যাঁ, চরিত্রে যদি সেটা ডিমান্ড থাকে যে হাসতে হাসতে কথা বলা, কারণ আমার কাজটাই তো লোককে হাসানো। আজকাল তো লোকে হাসতেই ভুলে গেছে। মানে এখনকার যা সিচুয়েশন আমরা দেখি, নানা টেনশন তাদের মাথায়। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠলেই বাজার করতে হইব, বউ বলবো এই যাও, এখন আর যাও, এই যা গিয়া বাজারটা করে নিয়ে আয়। এখন যাও বলবো না, সেই তুমি যুগ শেষ। এখন তো তুই করে, মানে স্বামী স্ত্রীর তুই বলতে যে স্বামী খুব কমই বলে, বউরাই বেশি বলে স্বামীদের, কে তুই গেলি না? কারণ প্রেম পর্ব তো, কাজেই এত টেনশানে থাকে, মানে চাকরির জায়গা টেনশান, ঘরে টেনশান, বাচ্চা নেওয়া টেনশান, টাকা পয়সার টেনশান, তারা তো একটু হাসতে চায়। তো আমি নিজেরে খুব সৌভাগ্যবান মনে করি যে আমার দেখা যদি কেউ অন্তত 2 মিনিটও তার মধ্যে একটু হাসি আসে, সেটা আমার পরম পাওয়া। হ্যাঁ, এবার আমি স্ক্রিপ্ট পড়তে গিয়ে হাসলাম, ঠিক আছে, আচ্ছা, কারণ জেনে গেলাম এই ডায়লগটা আছে, এটা খুব একটা ভালো জায়গা, এটা কীভাবে ইম্প্রোভাইজ করা যায়। হ্যাঁ, সব তো ডিরেক্টর বলে দেবে না, সেটা ঋতদা জানে যে মানে এটা তো থিয়েটার না যে 3 মাস 4 মাস ধরে তোমার রিহার্সাল হচ্ছে, ইম্প্রোভাইজ তোমারে করতে হবে। টেকনিকটা কম্পোজিশনটা ডিরেক্টর করে দিব, ঠিক আছে, যে তুমি এখান থেকে এখানে আসবা, এখান থেকে ওর কাছে যাবা, হ্যাঁ এই লুক দিবা, বাকিটা তোমায় নিজে করতে হইব। হ্যাঁ, কাজে আমার দীক্ষা যদি কেউ অন্তত ওই মিডিয়াতে বাস্তব জীবনে বলছি না, হ্যাঁ রাস্তাঘাটে বলছি না, অন্ততপক্ষে মিডিয়াতে বা ক্যামেরায় ওই ছবি দেখতে গিয়ে আমার মেগা সিরিয়াল দেখে কি যদি হাসে, সেটা আমার পরম প্রাপ্তি। হ্যাঁ, যে সেই লোকটা অন্তত ওই 2 মিনিটের জন্য দুঃখ ভুলে গিয়া ওই চরিত্রটা ওই সিনটা দেখে সে হাসতেছে, চলো ভাই হাসলাম তো, সারাদিনে 2 মিনিট তো হাসলাম, একটু তো টেনশনটা মুক্ত হইলাম। হ্যাঁ, আর কমেডি আগেও বলছি ইজ এ ভেরি টাফ সাবজেক্ট। হ্যাঁ, ওখানে যদি তুমি ইলাস্টিকের মতন ওই ভাবলা যে কী রে ভাই সারা সিনে আমার একটা মাত্র ডায়লগ, তা আবার 3খানা অক্ষর, ওটা আমি 16খানা অক্ষর করব, কমেডি হইব না। হ্যাঁ, আমি যে ছবিটা বম্বে করতে গেছিলাম, আমার যে সহ-অভিনেতা ছিল সঞ্জয়, তোর ডায়লগটা খুব ছোট, তুই এক কাজ কর ডায়লগটা বাড়ায় দে। আমার ডায়লগটা ছিল হিন্দিতেই ছিল, একটু বিহারি হিন্দি টাইপের ছিল, দেখিয়ে না সাহব, হ্যাঁ সাহব না আপনা ঘড়ি यहीं ভুল গয়ে, ওই গয়ে একটা টান। আমি গিয়া বলছিলাম, আরে দেখিয়ে না সাহব ये कोई काम हुआ, देखिए साहब अपना घड़ी भूल गए, हमको अभी जाके देना है, कितना रास्ता जाना है, डायलग বাড়ায় দিছি। ডিরেক্টর বলছে, সঞ্জয় এত ডায়লগ তুমি পাইলা কোনখান থেকে? আমি বললাম, কেস খেয়ে গেছি, তোমার যেইটুকু সেইটুকুই বলো। হ্যাঁ, কাজেই কমেডি মাপে, এবং কেউ যদি আমরা দেখে একটু পায়, শান্তি পায়, সেটা আমার পরম প্রাপ্তি। আমার একটা প্রশ্ন আছে, আপনি তো এত চরিত্র অভিনয় করেছেন, তো আপনার সবথেকে পছন্দের চরিত্র কোনটা এবং কেন? সব কটা চরিত্র আমার পছন্দের চরিত্র, কারণ কোনো চরিত্রে আমি ফাঁকি দেওয়া করি নাই না, তাও একটা হয় না ক্যারেক্টার আমি ফাঁকি দেওয়া করছি। আমি তার জন্য তোমরা শুনলে খুশি হবা, এর মধ্যে কয়েকটা ছবি যায় যার জন্য আমরা তাদের বাস্তব জীবনে তাদের সাথে মিশছি। ধরো ভূতের ভবিষ্যৎ, স্ট্যামারিং ক্যারেক্টার, আমি রীতিমতো চরিত্রটা পাওয়ার পরে যারা তোতলানো, যাদের একটা কষ্টটা আছে, তাদের 4-5 জনের সাথে আমি মিট করছি। কেন হয়, কোথা থেকে হয়, কি কারণে হয়, কোন সময় হয়, কোন সময় হয়, তারা বলছে একের পর। আমি এমন স্ট্যামার দেখছি, আমার নিজের খারাপ লাগতেছে, মানে কথা বলতে গিয়ে জিভ বেড়ে যাচ্ছে, চোখ পিটপিট করতেছে, মানে অত্যন্ত কঠিন অবস্থা। আমি আরেকটি ছবি করতে গিয়ে সেখানে আমি একটা ক্যারেক্টার ছিল, আমি নেশা করি, ড্রেন ডাইটের নেশা, আমি সেই রিহ্যাবে গেছি। হ্যাঁ, তাদের গিয়ে শিখছি যে কেন নেশাটা করো বা কীভাবে নেশাটা করো, প্লাস্টিকটা কীভাবে ধরো, জিনিসটাকে কীভাবে মেশাও, কীভাবে টানো, টানার পরে কী অনুভূতি হয়, সব আমি এসব
মানে সব চরিত্র করতে গিয়েই তার যাওয়ার সময় হয় নাই, যেগুলি মনে করছি এগুলি যাওয়া দরকার সেগুলি গেছি। কাজে আমি সেইভাবেই অভিনয়টা করি, মানে একটু যাই না বুঝছে আর কি। হ্যাঁ, তাদের নিজের একটু সময় দিতে হয়, একটু পড়াশোনা করতে হয়, হ্যাঁ, বা একটু লিঙ্কগুলি খুঁজতে হয়, নিজের থেকে কিছু একটা আবির্ভাব করতে হয়। হ্যাঁ, মানে ধরো কোনো একটা স্বতন্ত্র ধারা বজায় ধরে রাখতে হয়, সেগুলি করে তারপরে। সঞ্জয়দা, আপনার কাছে একটা প্রশ্ন। আমার হৃদব্রতদার খুব প্রিয় মানুষের একটা উক্তি নিয়ে, যে স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। আপনাকে দেখে আজকে আমি প্রথম থেকে যখন দেখছিলাম এই পর্বে আমাদের আলোচনা যখন চলছে আপনার সাথে, আপনি স্ট্রাগলের কথা বলছিলেন। তো এই প্রজন্মের তো বহু এরকম স্ট্রাগলার রয়েছে যারা গ্রুপ থিয়েটার করছে, যারা স্বপ্ন দেখছে যে পর্দায় অভিনয় করব, কিন্তু বাড়ির চাপও রয়েছে। ফলে একদিকে উপার্জনের চাপ, আর একদিকে অভিনয় শৈলী দেখিয়ে অতজন অভিনেতার মাঝে, গ্রুপ থিয়েটারে তো অনেকজন থাকে, তার মাঝে নিজের জায়গাটা করে নিয়ে পর্দায় যাওয়া, এই সময়কালটা কিভাবে সাস্টেন করবে? এই যে পারিবারিক যে চাপটা, এই পারিবারিক চাপের জন্য অনেকে অভিনয় থেকে হারায় যাইতেছে। আমার নিজের চোখে দেখা এগুলি। কারণ বাবা মা চাইছে ছেলে, হয়তো তাদের ব্যবসা আছে, তাই তুই ব্যবসাই কর। হ্যাঁ, মানে ব্যবসাটা আমার মানে কী হবে, মানে বন্ধ হয়ে যাব। তো তারা করে কি, শেষ মুহূর্তে তারা হয়তো গ্রুপ থিয়েটার করছে, একসাথেই অভিনয় করছে আমার সাথে গ্রুপে, কিন্তু পরবর্তীকালে তারা আর অভিনয়টাকে ধরে রাখতে পারে না। এরকম প্রচুর উদাহরণ আছে। ওই ব্যবসা করতে আছে, বাবা মা ধৈরা বিয়া দিয়ে দিচ্ছে, সংসার করতে আছে, অভিনয়টাই তারা ভুলে গেছে। হ্যাঁ, আর তারে যদি মনে প্রাণে সে যদি বলে যে না, যত বাধা বিপত্তি আসুক, হ্যাঁ, পরবর্তীকালে সে গল্প বলবে, আমি ইটে মাথা দিয়ে শুয়েছিলাম, হ্যাঁ, আমি গেছিলাম অমুক স্টেশনে বসেছিলাম, 3 দিন না খেয়েছিলাম। এখন যেহেতু সে একটু নাম টাম করছে, হ্যাঁ, কিন্তু সে যদি মনে করে যে প্রথম তো ভালোবাসতে হইব, প্রথম তো ও যেই প্রফেশনে, যে কোনো প্রফেশনে তুমি আসো, সেই প্রফেশনটাকে তোমার ভালোবাসতে হইব এবং তোমার একজন ভালো মানুষ হইতে হইব, তাই না? এটা রমাদা, একটু এই প্রসঙ্গটা বলে দিই, রমাপ্রসাদ বণিক আমার নমস্য ব্যক্তি। আজকে আমার যতটুকু পরিচিত তার মূলে কিন্তু এই ব্যক্তিটিও। আমার গডফাদার অনিক দত্ত যেমন আছেন, রমাপ্রসাদ বণিক, আর আমার মেজো ভাই মারা গেছে এখন বাসু, ও কিন্তু মানে আমার জন্য অনেক মানে হেল্প করছে, মানে খোঁজ খবর নেওয়া এইসব। তো যেটা বলতেছিলাম যে তোমার এইটা হচ্ছে স্ট্রাগল। তুমি যখন সাকসেস হয়ে গেলা তখন আর তোমার কিছু নাই, তুমি তো সাকসেস এখন। হ্যাঁ, কিন্তু এই স্ট্রাগল টাইমটাই ধরে রাখা, স্ট্রাগল টাইমটা ধরে রাখা, হ্যাঁ, সেটা হচ্ছে মূল জায়গা। সেটা হচ্ছে মূল জায়গা, যে তুমি কতদিন ধৈর্য ধরে রাখতে পারো। ধৈর্য তো একটা মূল ব্যাপার। ধৈর্য ভেঙে গেলে তো তুমি শেষ। কাজে তোমার সেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত স্ট্রাগল তো সারা জীবনই চলবে। আজকাল সঞ্জয় বিশ্বাস 60খানার মতন ছবিতে অভিনয় করছে, এখন কি তার স্ট্রাগল নাই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই স্ট্রাগল আছে। যে পরের দিন আমার কীভাবে চলবে, পরের কাজ কি হইব, পরে আমার পরের ছবি কার সাথে কাজ করব, বা আগামীকাল আমার থিয়েটারে শো আছে, আমি চরিত্রটা কীভাবে উপস্থাপনা করব, সবই তো স্ট্রাগল। সবার মধ্যে স্ট্রাগল আছে, আমার মধ্যে কি নাই? সবার যে মনে করে যে এখন 1 নম্বরে, সেও স্ট্রাগল করতে আছে। আমি একেবারে শেষ প্রশ্নে চলে আসছি। প্রশ্নটা শুধুমাত্র আমি বলবো যে অভিনেতা সঞ্জয় বিশ্বাসকে নয়, মানুষ সঞ্জয়কেও। সেটা হচ্ছে আমরা নিজেরাই দেখেছি, আমি অনেক উদাহরণ দেব না। সত্যজিৎ রায় নিজে সবসময় বলতেন, তুলসী চক্রবর্তীর মতো অভিনেতা তিনি হলিউডে যদি জন্মাতেন তাহলে বোধহয় গোটা পৃথিবীতে চার্লি চ্যাপলিন থেকে শুরু করে যে তালিকাটা রয়েছে সেই তালিকায় তিনি থাকতেন, চিরস্থায়ী তার জায়গা থাকতো। কিন্তু এই তুলসী চক্রবর্তী তার স্ত্রীর নিদারুণ অবস্থার কথা আমরা পড়েছি খবরের কাগজে, যে কি আর্থিক অনটনের মধ্যে দিয়ে তাকে কাটাতে হয়েছিল। এত কিছু, এত যারা হাসিয়ে গেলেন, যারা হাসির রাজা, তাদের তো ভবিষ্যৎটা খুব একটা সুনিশ্চিত হয় না। কখনো কখনো ভাবায় এই কথা আমাদের সঞ্জয়কে। আমি তোমার সাথে এই ব্যাপারটা একদম পুরো একমত। কারণ আমাদের মানে অভিনেতাদের জীবনে বড় একটা অভিশাপ, একটা সত্যি খুব বড় অভিশাপ, যে যাদের আমরা দেখছি। ধরো আমি উদয়দার কথাও বলতে পারি, কিছুদিন আগে মারা গেলেন উদয় শঙ্কর পাল, আত্মারাম ভূতের ভবিষ্যতের, খুবই ভালো মানুষ, ভালো অভিনেতা। কিন্তু এমন একটা স্টেজে গিয়ে ধরা পড়লো যখন কিছু করার নাই, তার সেরকম আর্থিক ক্ষমতাও ছিল না, যার জন্য
তার চিকিৎসার জন্য মানে আমরা অনেকেই সচেষ্ট হয়েছিলাম। তার মধ্যে সুমিতদা আছে, সুনীল সমাদ্দার, অভিজিৎ বলে একটি ছেলে ছিল, আমার অনিকদা ছিল, এরকম একটা মানিকবাবুর বাড়িতে একটা অনুষ্ঠানও একদিন আমাদের ছিল, অপরাজিত বইটা প্রকাশ করা। সেদিনকে আমরা একটা ডিক্লারেশন দিলাম, সেখানে বাবুদাও ছিল, লগ্নজিতা ছিল। তো এইটা না মানে এইটা মানে একটা অভিশাপ, জানো তো। মানে মূলত এই আমাদের এই পেশায় অভিনেতা অভিনেত্রীদের জীবনে আমরা অনেক অনেক দেখছি যে শেষ জীবনে টাকা পয়সার অভাব, হ্যাঁ, মানে কেউ পাশে নাই, হ্যাঁ। আর এইসব কথা চিন্তা করে এই মনে হয় এখনকার যারা অভিনেতা অভিনেত্রী তারা লাইফটা সিকিউর করার জন্য এখন রাজনীতিতে যাইতেছে। আমি একটু অন্য প্রসঙ্গে চলেও আসলাম এই ব্যাপারে। কিন্তু রাজনীতিতে তো সবাই সুযোগ পায় না, শুধুমাত্র নায়ক নায়িকা বা যারা শুধুমাত্র মানে আলোর পাদপ্রদীপের তলায় থাকে তারাই পায়। বাদ বাকি তো অসংখ্য মানুষ ছবির সঙ্গে জড়িয়ে থাকে গোটা জীবনটা দেয়, কিন্তু অন্ধকারের মধ্যেই বিস্তৃতির অতলে তারা তলিয়ে যায়। এখন মানে তুমি আবার সেই পুরনো কথায় ফিরে যাইতে হইতেছে যে তুমি কার কতটা পদলেহন করতে পারবা, তাই তো। মানে এখন সবাই তো একরকম ব্যক্তি হয় না, সবাই যে যার আদর্শ নিয়ে থাকে। হ্যাঁ, চলো শেষ জীবনে যদি আমার কপালে দুর্ভোগ থাকে থাকবে, কি হবে, কিন্তু আমি ঠিক থাকুম। হ্যাঁ, আমিও সেটা এখনো পর্যন্ত আমি মনে করি আমারও কি জীবনে মানে এইসব কথা ভেবে মনে হয় না একটু সমঝোতা করি, আমিও একটু পদলেহন করি? না, কোনো সময় না, আমার মনে কখনোই আসে নাই, কখনোই আসে নাই। কারণ আমি বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। আমাদের একটি ছবি তুমি জানো, ভবিষ্যতের ভূত রিলিজ করার একদিন দুদিনের মাথায় মনে হয় হল থেকে হঠাৎ ভ্যানিশ, ছবিটার হলে নাই। তো সেই সময় আমরা যখন খবর পাইলাম, আমি সাউথ সিটি হলে গেলাম, অনেকদাও ছিল, আরও প্রোডাকশনের অনেকে ছিল, আমাদের প্রডিউসারও ছিলেন। আমরা যখন কথা বললাম তখন ওটা তো কোনো লিখিত কিছু না, বলছে হায়ার অথরিটি। আরে ভাই, তোর হায়ার অথরিটিটা কে, সেইটার উত্তর দিতে পারতেছে না, কিন্তু ছবিটা আর নাই। এই নিয়ে তো আমাদের অনেক আন্দোলন হয়েছিল, শেষ পর্যন্ত আন্দোলনে সেই হায়ার অথরিটি, হ্যাঁ, চটি চাটার দল, তাদের হারতে হয়েছিল, এটা সবাই জানে। এবং আমি অনেক জায়গায় বলছি, অনেক জায়গায় অনেকে ভয় পেয়েছে সঞ্জয় না এখন মার খায় এইসব কথা বলার জন্য। কেন, সত্যি কথা বলতে ভয় কিসের ভয়? কোনো তো ভয় নাই। কাজে আমি তো ওই গিয়া বলুন কোনো অ্যাওয়ার্ডের কথা এইসব দরকার নেই। মানুষের ভালোবাসাই তো বড় অ্যাওয়ার্ড। অবশ্যই, এর থেকে বড় কথা কিছু হয় না। মানুষের ভালোবাসাটাই বড় অ্যাওয়ার্ড, যে সে আমার কাজটা দেখতেছে, রাস্তায় দেখা হয়েছে তার সাথে আমার, যেহেতু আমি রাস্তাঘাটে বেশি চলাফেরা করি, আমি তো খুব একটা উঁচু লেভেলের লাইফ লিড করি না। হ্যাঁ, একটু আগেও বলছি আমি এখন লোকাল ট্রেনেও উঠি, স্টেশনেও ওয়েট করি, মেট্রোতেও উঠি, হ্যাঁ, অটোতেও চলাফেরা করি, আরো বেশি করে লোকের ভালোবাসা পাই। অবশ্যই বড় অ্যাওয়ার্ড। অবশ্যই, খুব সুন্দরভাবে বললে। আমি নিজেও মনে করি, আমি কারো পদলেহন করব না। আমি নিজেও মনে করি এইরকম ভাবেই জন অরণ্যে থাকো, আর তার পাশাপাশি নিজের জীবনের, অর্থাৎ আমাদের যে বাস্তব জীবন, তার সীমাবদ্ধতা কাটিয়ে উঠে একেবারে বলা যেতে পারে অপরাজিত হয়ে ওঠো, শিল্পী হয়ে ওঠো। খুব সুন্দর কথা বললেন সঞ্জয় পরিষ্কার বললেন যে যারা এখন হাসাচ্ছেন, যারা হাসির রাজা, তাদের জীবনে হয়তো কোথাও ট্র্যাজেডি বা অভিশাপ এটাই নেমে আসে অন্ধকার। কিন্তু তা সত্ত্বেও একজন অভিনেতা, সে তো নিছক একজন পারফর্মার নয়, সে তো একজন শিল্পী, সে একজন আর্টিস্ট। তাই পটলবাবু ফিল্ম স্টারের সত্যজিৎ রায় যেটা বলতে চেয়েছেন সেই কথা দিয়েই বলি, একটা ছোট্ট ধন্যাত্মক শব্দ উচ্চারণ করার পেছনে কত পরিশ্রম থাকে, কত তিতিক্ষা থাকে, কত অভিজ্ঞতা থাকে, কত দর্শন লুকিয়ে থাকে। আজকে হয়তো সঞ্জয়ের কথার মধ্য দিয়ে আমরা তার একটা আভাস পেলাম। কিছু বলবে? আমি মানে মনে পড়লো কথাটা, মানে এই যে আমরা যারা কমেডি আমাদের তো কমেডিয়ান বানায় দেয়, কিন্তু আমরা অভিনয়টাই করি। মানে এই কথাটা না বলে অসম্পূর্ণ থাকা যায় যে আমার দাদা মারা গেছে এনআরএসে, দাদা মারা গেছে, আমার সেদিনকার শুটিং, আবার নাটকের শো, আমি 4 ঘন্টা সময় পাইছি। ওই যে ঢাকা রাখে না 4 ঘন্টা পর বডি দেবে, সেই 4 ঘন্টা তখন আমাদের নাটকের অ্যামিউজমেন্ট এগ্রিকালচারে কাজ করতে হইতো। হ্যাঁ, তখন আমি পূর্ব পশ্চিমে, আমি কিন্তু আমার কাজটা করছি, কৈরাইসা হাসপাতালে আছি, তখন পাড়ার ছেলেরা আয়া পড়ছিল, আমরা বডি নিয়ে গেছি, তারপরে আবার বার্নিং ঘাট থেকে ফিরে এসে আমি আবার শুটিংয়ে গেছি। কাজে আমাদের জীবনটা মানে
সহজে বোঝা খুব মুশকিল ব্যাপার, মানে মুশকিল ব্যাপার, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। হ্যাঁ, এই জন্যই তো কথায় বলে শো মাস্ট গো অন। সো মাস্ট গো অন। আমিও চাই, আমরা সবাই চাই, আমার সহকর্মীরাও সবাই চায় সঞ্জয় এইভাবেই এগিয়ে চলুক। পুরস্কার কে কটা পেল তার থেকেও সত্যি বড় পুরস্কার তার মানুষের কাজগুলো, ভালোবাসা এবং থেকে যাওয়া। এরকম একটা বিরাট ইতিহাস আছে। শুধুমাত্র তুলসীবাবুর নাম বললাম, কথার প্রসঙ্গে রবি ঘোষের নাম উঠে এলো, অনুপ কুমারের নাম উঠে এলো, নৃপতিবাবুর কথা শুটিংয়ের আগে আমরা আলোচনা করছিলাম, কেষ্টবাবু আছেন, এরকম অজস্র মানুষ আছেন। তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারা নিয়ে এগিয়ে চলুক সঞ্জয় তার শিল্পী সত্তার টর্চ জেলে। অসংখ্য ধন্যবাদ আর+ নিউজ রুমে আসার জন্য। তোমাদেরও ধন্যবাদ সবাইকে, আমাকে এরকম একটা অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আশা করি ভবিষ্যতে আবার আমি আসুম, তোমাদের সাথে আবার এইভাবে কিছুটা সময় কাটাই যাবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।